তো চলেন ইউনিটারি মেথড যেটা আমাদের আছে, যেটাকে ইংলিশে বলতে বাংলায় বলতেছে আমরা ঐকিক নিয়ম, ওই ম্যাথ গুলোর প্রথমত আমি একটু চলে আসার চেষ্টা করি। যেমন দেখেন এইগুলো নর্মাল একটা সিলি ম্যাথ, যেটা ছোটবেলা থেকে করে আসতেছি, এরকম কোশ্চেন আপনাকে দিতে পারে, এটাই আসলে দিন শেষে আপনার অ্যান্সার করতে হবে। তো এখানে 1 নম্বর ফার্স্ট ম্যাথে আসলে কি আছে দেখেন তো, বলতেছে যে 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কতদিন সময় লাগবে। আমার অ্যান্সার কি বের করতে হবে বলো তো, কতদিন সময় লাগবে। ঠিক আছে, কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো চলো আমি একটু সলভ করি, দিন বের করতে হবে তাই না। 5 জন শ্রমিকের 5টি কাপড় বুনতে 5 দিন সময় লাগে। তো লেখো সেম কাহিনী, তাহলে 5 জন শ্রমিক তাই না, তো লিখলাম 5 জন শ্রমিক। 5 জন শ্রমিকের কি হয়েছে, 5টা কাপড় বুনতে 5 দিন সময় লাগে। ওকে, 5টি কাপড় বুনতে সময় লাগে কতদিন, জাস্ট সব সেম, কোন রকম নতুনত্ব অঙ্কের মধ্যে নাই। ওকে, তো সেম আমরা একের ক্ষেত্রে একটু কনভার্ট করব। তো চলো একের ক্ষেত্রে একটু কনভার্ট করি। তো মাঝখানে অঙ্ক বাদ দিয়ে দাও, জাস্ট ভাবো 5 জন শ্রমিকের যদি 5 দিন সময় লাগে, তাহলে একজন শ্রমিকের কি বেশি দিন সময় লাগবে নাকি কম দিন সময় লাগবে, চিন্তা করো তো। 5 জন শ্রমিকের যদি 5 দিন সময় লাগে, তাহলে একজন শ্রমিকের বেশি দিন সময় লাগবে না বলো তো। হ্যাঁ, বেশি দিন সময় লাগবে। তাহলে তুমি কি করবা, এই যে 5 সাথে 5টা গুণ অবস্থায় দিয়ে দিলাম। তারপর এখানে আসো, যে এটা নিয়ে একটু চিন্তা করো, যে 5টা কাপড় যদি 5 দিন লাগে, তাহলে এখানে একটা কাপড় কয়দিন লাগবে, 5টা কাপড় লাগতেছে হলো 5 দিন, তাহলে একটা কাপড় কম দিন লাগবে না, দিন তো কমে যাবে তাই না। তাহলে তুমি এখানে কি করবা, তাহলে তুমি এখানে অবশ্যই 5 দিয়ে তুমি ভাগ করে দিবা। কনসেপ্টটা কি এরকম আসবে না, এরকমই তো আসবে। তার মানে আমাদের এই 5টা নিচে চলে গেল, এই যেটা তোমার নিচে চলে গেছে যা দেখতেছি। সেম এবার তাহলে তোমাকে কি জিজ্ঞাসা করছে, তোমাকে বলতেছে যে তাহলে বলো 7টা কাপড় 7 জনের বুনতে কতদিন লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে একটু নেই। ঠিক আছে, তো আমি দেখতেছি যে একজনের যদি 5 দিন সময় লাগে, তাহলে 7 জনের বেশি দিন সময় লাগবে নাকি কম দিন সময় লাগবে। 7 জন শ্রমিকের অবশ্যই কি বেশি দিন সময় লাগবে নাকি কম দিন সময় লাগবে, এটা চিন্তা করেন তো। এটা চিন্তা করেন, একজন শ্রমিকের যদি, কি বলতেছে আমরা কি বলতেছি এখানে দেখার চেষ্টা করি তো, একজন শ্রমিকের যদি এতদিন লাগে, একটা দিন লাগলো, তাহলে 7 জন শ্রমিকের কম দিন লাগবে নাকি বেশি দিন লাগবে, অবশ্যই কম সময় লাগবে তাই না। এটা তো খুবই স্বাভাবিক। 10 জন মিলে যেই কাজ আসলে 10 দিনে করে, তো একজন তো সেই কাজ আসলে অনেকদিন ধরে করতে হবে। এটা কি নর্মাল কনসেপ্ট না, স্বাভাবিক একটা জিনিস না। তো এখান থেকে আমরা বলতেছি যে দেখো, একদিনে যদি এই সময়টা লাগে, তাহলে 7 জন শ্রমিকের অবশ্যই আরো অনেক কম সময় লাগবে, আরো অনেক কম সময় লাগবে, কারণ অনেক বেশি জনসংখ্যা আমি এখানে পাচ্ছি তাই না। তো তাহলে আমি এটা কি করবো, যেহেতু আমার কম সময় লাগবে, আমি আসলে এখানে ভাগ দিয়ে দিব। তো দিলাম 5 × 5, নিচে 5 ছিল, তারপর আমি কি করলাম, আর তারপর আমাকে এখানে জিজ্ঞাসা করছিল যে 7 জন শ্রমিকের বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে, তাই আমি এখানে ভাগ দিয়ে দিয়েছিলাম। তো এবার বলতেছে 7 জন শ্রমিকের যদি তোমার এতদিন সময় লাগে, তাহলে তুমি এবার বলো একটা কাপড় বুনতে যদি এত সময় লাগে, যেহেতু তোমাকে 7টা কাপড় এখানে বলে দিচ্ছে, তাহলে এখানে 7টা কাপড় বুনতে কতদিন সময় লাগবে একটু বুঝো। একটা কাপড় বুনতে কম দিন সময় লাগে, তাহলে 7টা কাপড় বুনতে বেশি দিন সময় লাগবে না, এটা কি কমন ব্যাপার না। একটা কাপড় বুনতে যদি কম দিন সময় লাগে, তাহলে 7টা কাপড় বুনতে তো অবশ্যই বেশি দিন সময় লাগবে। এখন বেশি দিন যদি সময় লাগে, বেশি দিন হলে কি হয়, গুণ হয় না। হ্যাঁ, গুণ হয়ে যায়। তো এই আর কি, উপরে 7 গুণ হয়ে গেছে। এবার দেখেন সব কাটা 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 যায়, সব কাটা যায়। এই যে এই 5 কাটা, এই 5 কাটা, এই 7 কাটা, এই 7 কাটা, উপরে বসে থেকে হলো শুধুমাত্র 5। এই জন্য অ্যান্সার কত হয়ে গেছে, 5 হয়ে গেছে। তো এটাই আমি আপনাকে কমন সেন্স দিয়ে বুঝাইলাম ভাই, জাস্ট কমন সেন্স বুঝ। তোমাকে বলছে যে সময়ও বাড়ছে, কি বাড়ছে, কোয়ান্টিটিও বাড়ছে। একটু দেখুন, দেখার চেষ্টা করো। এখানে 7টা কাপড় ছিল, 7 জন শ্রমিক, ঠিক আছে, তার মানে প্রত্যেকে একটা করে কাপড়। ওকে, তারপর এখানে কি বলছে, 5টা কাপড় ছিল, কতদিন, 5 জন শ্রমিক। তো এখানে তোমার 5 জন শ্রমিক থেকে তুমি বাড়ায় কি করছো, 7 জন শ্রমিকের কনভার্ট করলাম। লাভটা কি হইলো, তুমি তো কাপড়ও বাড়াই দিছো ভাই, তোমার 5টা কাপড় ছিল সেই জায়গায় তুমি বাড়ায় 7টা কাপড় দিয়ে দিছো, তাহলে লাভ তো হলো না। ব্যাপারটা এরকম ছিল যে তোমার 5টা কারখানা ছিল, 5টা কারখানায় 5 জন কাজ করতো, তোমার কারখানা কি হলো, আরো 2টা বাড়াইলা, 5টা থেকে 7টা কারখানা হইলো, তুমি আরো 2টা শ্রমিক বাড়াই দিলা, তাহলে আলটিমেট কোনো ভ্যালু চেঞ্জ হবে, কোনো চেঞ্জ তো হবে না। তোমার আগে যাহা ছিল ভাই, তোমার এখনোই তাহাই থাকবে। তাই বলতেছে দেখো, তাহলে কতদিন সময় লাগবে, কমন সেন্স দিয়ে এটা 5 দিন সময় লাগবে। আর যদি ঐকিক নিয়মে করতে চাও, এভাবে ঐকিক নিয়মে করবা, করার পর অ্যান্সার যা বের হয়ে আসবে সেটাই। এটা কিন্তু একটা বেসিক অ্যান্সার ভাই। কিরকম বেসিক অ্যান্সার বুঝো তো, 5 জন শ্রমিকের যদি 5 দিন লাগে, তাহলে একজন শ্রমিকের বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে, একটু সহজ করে বোঝার চেষ্টা করো। 5 জন মিলে যদি একটা কাজ 5 দিনে শেষ করতে পারে, তাহলে একজনের বেশি বেশি সময় লাগতেছে না, 5 গুণ সময় লাগতেছে না। এটা কি ব্যাপার না, তাই আমরা গুণ দিছি। যখন বেশি হয় তখন গুণ দিই, যখন কম হয় ভাই তখন ভাগ করি। এটা কি আমাদের ইউনিটারি মেথড না বলো, একদম বেসিক মেথড না, এগুলোকে আমরা ক্লাস 2-3 তে শিখছি না, শিখছি তো। এই কনসেপ্টে এই ম্যাথটা আসলে সলভ করা হইলো। আবার তোমাকে এখানে বলতেছে সহজ ম্যাথ, এই টাইপ ম্যাথ গুলো একটা না একটা আসবে, একটা টাইপ আসবে বুঝছো।
বলতেছে যে 4 জন পুরুষ সমান 6 জন বালক। বলো পুরুষের পাওয়ার বেশি না, শক্তি বেশি না? হ্যাঁ। তো 4 জন মেন, 4 জন পুরুষ সমান কতজন? 4 জন পুরুষ মিলে যা কাজ করে, তো 6 জন বালক, 6 জন বয়, 6টা বয়স, 6টা বালক মিলে সেই কাজ করে, তাই না? তো এখানে বোঝা যাচ্ছে যে পুরুষের সক্ষমতা একটু বেশি, বাচ্চা কাচ্চার সক্ষমতা একটু কম। তো সেই জন্য আসলে আসলে 4 জন পুরুষ সমান 6 জন বালক মিলে ওই সেমটা কাজটা করতেছে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। ধরো এমন টানাটানি খেলা হচ্ছে, রশি টানাটানি। তো এখানে আসলে 4 জন পুরুষ, মাঝখানে তুমি যদি মিড পর্যায়ে থাকতে চাও, এই রশিটা তুমি যদি মাঝ পর্যায়ে রাখতে চাও, তাহলে এখানে 6 জন কি লাগে? 6 জন এখানে বালক লাগে। এটাই বলতেছে পুরুষের পাওয়ার মোটামুটি বেশি, আর বয় ছেলে বাচ্চারা যেগুলো আছে তার পাওয়ার একটু কম। কেমন কম সেটা একটা তোমার ধারণা দিচ্ছে যে ভাই দেখো 4 জন পুরুষ সমান তোমার 6 জন বালক, এই কথা তোমার এখানে আসলে বলছে। ঠিক আছে, তো এটা আমার একটা থিওরি দিছে। তারপর আবার কি কি জানি বলতেছে, কি বলতেছে? বলতেছে যে এরা কি নাকি 4 জন পুরুষ বা 6 জন বালক যে কাজ 30 দিনে করে। বলছে 4 জন পুরুষের একটা কাজ করতে 30 দিন লাগে, ওই সেম কাজ 6 জন বালকের ওই 30 দিন লাগে, এটা আমাকে বলছে। তারপর বলছে যে 7 জন পুরুষ ও 12 জন বালক যদি ওই কাজ কত দিনে করতে পারবে? ওকে ফাইন, ওই কাজ কত দিনে করতে পারবে এটা আমাকে আসলে জিজ্ঞাসা করছে। আমরা এবার বালকের সংখ্যা বের করছিলাম না, এবার আমরা পুরুষের সংখ্যা বের করবো। কিভাবে পুরুষের সংখ্যা বের করবো? তো ধরেন আমি বলতেছি যে 6 জন বালক, ঠিক আছে? 6 জন বালক সমান কতজন পুরুষ? 6 জন বালক সমান বলে দিছিল যে আমার 4 জন পুরুষ, ঠিক আছে? এমন একটা ব্যাপার বলে দিছে। ওকে ফাইন, খুব ভালো কথা। তাহলে আমাকে যদি বলে একজন বালক সমান কতজন পুরুষ, আমি বলবো যে 6, আমার অবশ্যই এখানে 4 ভাগ 6 জন পুরুষ হবে, এমন ব্যাপার স্যাপার হবে। এবং বলছে এখানে কতজন বালকের কথা বলছিল? 12 জন বালক। তো 12 জন বালক সমান এখানে কতজন পুরুষ, আমি একটু দেখার চেষ্টা করি। তো 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 6, এখানেও কি ভগ্নাংশ আছে? দেখি চলেন তো। 6 দুগুণ 12, তাহলে 4 দুগুণ 8, 8 জন পুরুষ। ঠিক আছে, এবার কিন্তু আমাদের ভগ্নাংশ আসেনি, এবার কিন্তু আমাদের ম্যাথটা সলভ করা অনেক বেশি সহজ। ঠিক আছে, এখানে 8 ইংলিশে লেখেন 8 জন পুরুষ। এখানে ম্যাথটা আমাদের বের করা সহজ, কারণ কোনো ভগ্নাংশ আসেনি। ওকে, তাহলে আমি লিখলাম যে এখানে পুরুষ কতজন ছিল? এখানে পুরুষ ছিল কতজন? 7 জন। এবং 12 জন বালক সমান, 12 জন বালক সমান কতজন পুরুষ হইলো? হিসাব করে দেখলাম 8 জন হইলো। হিসাব করেন 60 প্লাস 8 ইকুয়াল আমার কত আসতেছে? 15 জন পুরুষ। ঠিক আছে, আমি এটা ম্যাথ করে বের করে নিলাম যে 7 জন পুরুষ এবং 12 জন বালক মিলে কতজন পুরুষ হয়। ভাই বালক কেন বের করলেন না? বালক বের করেছে যে ভগ্নাংশ আছে, আর যখনই ভগ্নাংশ আছে তখনই ঝামেলা, কারণ আমার হাতে ক্যালকুলেটর নাই। তাই আমি ওই জিনিসটাকে উল্টা করে কনভার্ট করে নিলাম। তাহলে এবার আমরা এখানে কি দিয়ে ম্যাথটা কমপ্লিট করবো? পুরুষ দিয়ে ম্যাথ কমপ্লিট করবো। কিভাবে? এখানে সূত্র দেওয়া ছিল যে 4 জন পুরুষের লাগে হলো 30 দিন। তো লেখেন 4 জন পুরুষের কত দিন লাগতেছে? 30 দিন লাগতেছে। তাহলে একজন পুরুষের কি বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে, তাই না? তাহলে কি বলবেন? 30 গুণন 4। তাহলে পুরুষ এখানে কতজন আছে? টোটাল পুরুষ 8 বের করে নিয়েছিলাম, এখানে ছিল 7, 8 7 15। তাহলে 15 জন পুরুষের বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে বলেন? অবশ্যই কম সময় লাগবে। 15 জন পুরুষ মিলে খুব দ্রুত বা কম সময়ে কাজটা করে ফেলাবে। তাহলে 30 গুণন 4 ডিভাইডেড বাই 15, কাটাকাটি করলে অ্যান্সার কত হয়? অ্যান্সার হয় এখানে 15, 30, 15 দুগুণ 30। আর কোনো কিছু আছে? 4 দুগুণ 8। তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে হলো এইভাবে আমরা অ্যান্সারটা কভার করতে পারলাম। আমরা বালক দিয়েও করতে পারতাম, বাট আপনি যখন বালক দিয়ে করতে যাচ্ছেন দেখলেন আসে হলো ভগ্নাংশ, আর ভগ্নাংশ আসে মানে রিস্ক। ভগ্নাংশ বেলাতে আপনার সবচেয়ে বড় ঝামেলা। তো আপনি এরকম পৃথিবীর যত রকম ম্যাথ থাক, একটাতে আসলে ভগ্নাংশ একবার চেঞ্জ করলে ভগ্নাংশ আসবে, আরেকবার চেঞ্জ করলে নর্মাল একটা আপনার নাম্বার আসবে। ঠিক আছে, ইন্টিজার আসবে। তো যেগুলো ভগ্নাংশ ওগুলো আপনি স্কিপ করে দিবেন, মানে ওই জিনিসটা জাস্ট উল্টায় দিবেন, দিয়ে নর্মাল নাম্বার নিয়ে আসার চেষ্টা করবেন। নর্মাল নাম্বার নিয়ে আসলে আপনি খুব সহজে ম্যাথ গুলো করতে পারবেন। যেখানে ভগ্নাংশ ক্যালকুলেটর তো আপনার হাতে নেই, তাই না? তাহলে কি আপনার জিনিসটা শর্টকাটে সহজভাবে জিনিসটা করতে হবে না বলেন? তাই জিনিসটা আমরা এভাবে কভার করলাম। তো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আরো অনেক বেশি মজার। টু বাচ্চার ম্যাথ একটা আসবে। ঠিক আছে, টু বাচ্চার ম্যাথের শর্টকাট আছে, এটা আমিও জানি, কিন্তু ভাই এই শর্টকাট না সবসময় কাজ করে না। এই ম্যাথ এক একবার এক এক রকম ভাবে এক এক সেন্সে প্যাঁচাই দেয়, খুবই ঝামেলা। তো যেমন প্যাঁচাই দিক, তুমি লজিক দেখে সামনের দিকে আগাবো, আমি মনে করি তাহলে তোমার কখনো জিনিসটা কঠিন লাগবে না। তো লজিক কেমনে? চলো আমি একটু তোমাকে লজিক বোঝানোর চেষ্টা করি। তোমাকে যা যা বলছো তুমি এইভাবেই সলভ করবা। কি সলভ করবা? এটা একটা ম্যাথ। কি বলছে? দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা 8 মিনিটে ফিল আপ হয়, আঁকাও। যা বলছে তাই, একটা চৌবাচ্চা আঁকাও, আগাইলাম। তো এটা একটা নল, এটাকে আমি দিলাম হলো প্রথম নল, সাপোজ এটাকে দিলাম আমি দ্বিতীয় নল। ওকে, তো বলছে এই পুরোটা ফিল আপ করতে কত মিনিট সময় লাগে? তোমাকে বলছে 8 মিনিট, তো লাগাও 8 মিনিট, 8 মিনিট লাগাই দিলাম। আমি তাহলে ইংলিশে লিখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, সব ইংলিশে লিখলাম। ঠিক আছে, এবং বলতেছে যে নল দুটো খুলে দাও, 4 মিনিট পর প্রথম নল বন্ধ করে দেওয়া হইলো। ঠিক আছে, এটা আমাকে বলছে 4 মিনিট পর। টোটাল লাগে কত মিনিট? 8 মিনিট। ঠিক আছে, আমার 4 মিনিট পর বন্ধ করছে। 4 মিনিট পর যেহেতু বন্ধ করছে, ওকে, আমার কত মিনিট পর বন্ধ করলো? বন্ধ করছে হলো 4 মিনিট পর। দেখুন 4 মিনিট পর, তাহলে 4 মিনিটে সে হাফ অংশ ফিল আপ করে ফেলছে।
যেহেতু 8 মিনিটে ফুল হয় তাহলে 4 মিনিটে হাফ অংশ ফিল আপ হবে। এই যে হাফ অংশ সে ফিল আপ করে ফেললো, এটা কে কে? এটা প্রথম নল প্লাস দ্বিতীয় নল মিলে ফিল আপ করলো, ঠিক আছে? এটা আমাকে বললো, এটা আমাকে বলে দিছে, এবং আমাকে এখানে আবার বলে দিছে যে এই যে বাকি অংশ আছে এটা 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 প্রথম নল তুমি যদি বন্ধ করে দাও, এটা যদি বন্ধ করে দাও তাহলে চৌবাচ্চা পূরণ হতে আবার 6 মিনিট লাগে। তাহলে প্রথম নল তুমি যদি এখন এখানে বন্ধ করে দাও তাহলে দ্বিতীয় নল কি বলছে, এই যে বাকি অংশটা আছে, এই যে টোটাল বাকি অংশটা আছে, এই বাকি অংশটা দ্বিতীয় নল 6 মিনিটে ফিল আপ করতে পারে। তো এই বাকি অংশ সমান কত? এটা যদি হাফ অংশ, এটাও কি এটা হাফ অংশ না? হ্যাঁ, তো এটাই বলতেছে যে হাফ অংশ যদি 6 মিনিটে ফিল আপ করে তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ কত মিনিটে ফিল আপ করবে? ডাবল, দুই দুই গুণ সময় ফিল আপ করবে না? সেখান থেকে পাইলাম যে ভাই টোটাল হলো 12 মিনিট, টোটাল অংশ ফিল আপ করতে আমার টাইম লাগে কি? দ্বিতীয় নলে 12 মিনিট টাইম লাগে। এখন আমি চিন্তা করতেছি যে আমার একমাত্র সত্য এখানে দেওয়া আছে, আমি যদি কোনোভাবে এখানে তোমার বের করতে পারি এই যে দ্বিতীয় নল, এই যে দ্বিতীয় নলটা ছিল, এই দ্বিতীয় নল আমি এটা কত মিনিট সময় ছিল? 4 মিনিট সময় ছিল না? হ্যাঁ, দ্বিতীয় নল 4 মিনিটে কত অংশ ফিল আপ করতে পারি এটা যদি আমি বের করতে পারি তাহলে এই দুইজনের থেকে দ্বিতীয় নলটা বাদ দিলে আমার প্রথম নলের হিসাবটা এখানে বের হয়ে যাবে। তখন আমি সেই চিন্তা করলাম, আমি তোমাকে বললাম ঠিক আছে চলো, আমার যদি এখানে 12 হয় তো সেই হিসাবে আমি যদি দ্বিতীয় নলের ক্ষেত্রে ভেঙে নিই সেকেন্ড নলের ক্ষেত্রে, তো তোমার কি লাগতেছে? তোমার এখানে আসলে অংশ প্রয়োজন, বাদ দেওয়ার জন্য অংশ প্রয়োজন। তো তুমি তাহলে হিসাব করো যে 12 মিনিটে তোমার ফিল আপ করে এক অংশ, তাহলে 1 মিনিটে ফিল আপ করে হলো 1/12 অংশ, অথবা তোমার কত মিনিট? 4 মিনিট সময় ছিল, 4 মিনিটে ফিল আপ করে হলো 4/12 অংশ সমান, এখানে যদি আমি চিন্তা করি 4/12 যদি হয় 3×4=12, তাহলে তোমার এখানে আসতেছে হলো 4/3, তাহলে 1/3 অংশ। এই 1/3 অংশ কি? এইটুকু। দ্বিতীয় নল দ্বিতীয় নল তোমার 4 মিনিটে কত অংশ ফিল আপ করতেছে? 1/3 অংশ ফিল আপ করতেছে। তাহলে বলো টোটাল থেকে তুমি যদি বাদ দাও তুমি কি এটা পেয়ে যাবে না? ফার্স্ট নল এবং দ্বিতীয় নল টোটাল মিলে 4 মিনিটে কত অংশ? হাফ অংশ। শুধুমাত্র দ্বিতীয় নল কত অংশ? 1/3 অংশ। হাফ বড় ভাই, 1/3 ছোট। হাফ 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 করে দেখো 0.5 আসবে, 1/3 করে দেখো 0.33 আসবে, বুঝছো? এরকম আসবে। তো হাফ মাইনাস 1/3 তুমি যখন করলা তখন করতেছো 2 3 আর লসাগু হলো 6, এখানে 2 গেলে এখানে থাকতেছে 3, এখানে থাকতেছে 2, ইকুয়াল তোমার কত আসলো? 1/6। এই 1/6টা কার? এই 1/6 অংশ যে ফিল আপ করতেছে এটা কার? এটা হলো তোমার 4 মিনিটে কার? 4 মিনিটে প্রথম নলের মাপ। প্রথম নলের মাপ কেন প্রথম নলের মাপ? কারণ আমি হাফ ছিল টোটালের এবং 1/3 ছিল হলো দ্বিতীয়, তো টোটাল থেকে দ্বিতীয়টা বাদ দিলে তো আমার প্রথম নলটা পেয়ে যায়। সেখান থেকে দেখলাম যে 1/6 অংশ এখানে আমাদের আসে, এবং আমাদের কি চাইছে? আমাদের চাইছে হলো সময়। সেই জন্য আমি বললাম যে দেখো 1/6 অংশ ফিল আপ করে হলো 4 মিনিটে, এটা বলছিলাম। তাহলে এক অংশ ফিল আপ করে মানে এক অংশ মানে তো সম্পূর্ণ অংশ ফিল আপ করে কত? আমি দেখতেছি 4 × 6 ডিভাইডেড বাই 1 ইকুয়াল 24 মিনিটে। দ্যাটস দ্য থিং। এভাবেই এই ম্যাথটা আসলে কাজ করলো। এই ম্যাথটা আপনি যতবার মানে যত ভিজুয়ালাইজ করবেন আপনার জন্য তত সহজ, আপনার প্রবলেম দেখে সলভ করতে হবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো এখানে আমি এটা বলছিলাম, আমার দেওয়া ছিল দ্বিতীয় নল পুরো করে আমার হলো 12 মিনিটে, তাহলে দ্বিতীয় নল 4 মিনিটে কতটুক করে? 4 মিনিটে কত ফিল আপ করে এটা বের করে নিলাম, বের করে নিয়ে দেখলাম যে ভাই এটা আমার হলো 1/3 অংশ 4 মিনিটে ফিল আপ করে। তাহলে টোটাল হাফ অংশ ফার্স্ট প্লাস সেকেন্ড মিলে ফিল আপ করতেছে, আর 1/3 অংশ 4 মিনিটে দ্বিতীয় ফিল আপ করতেছে। বাদ দাও, বাদ দিয়ে দিলে তুমি 4 মিনিটের প্রথম অংশ কতক্ষণ ফিল আপ করে সেটা তুমি বের করতে পারবা। বের করলা, বের করে দেখলা তোমার অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হলো 1/6 অংশ। 4 মিনিটের প্রথম নল 1/6 অংশ ফিল আপ করে, ঠিক আছে? ওকে ফাইন। তো এটা আমি তা দেখলাম, আমার বলছে কত সময় লাগবে। তো 1/6 অংশ যদি 4 মিনিটে ফিল আপ করে, এক অংশ মানে সম্পূর্ণ অংশ, এক অংশ কত মিনিটে ফিল আপ করবে? হিসাব করে দেখলাম যে 4/4 = 24 আছে, 24 মিনিটে ফিল আপ করবে। তাহলে এটা কার? এটা হলো প্রথমের হিসাব। তাহলে অ্যান্সার কত হলো? 24 এর সাথে 12 হয়ে গেল। তুমি পরবর্তীতে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাহলে জিনিসটা বুঝতে পারবা, ঠিক আছে? এই আর কি। এগুলো ম্যাথ একদম পানির মতো সহজ। দেন আবার কি হয়েছে দেখো, এখানে বলতেছে যে ঐকিক নিয়ম, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, একবারেই শেষ। বলে যে একটা কাজ 12 জন লোক 8 দিনে হাফ অংশ শেষ করলে অতিরিক্ত কতজন লোক নিয়ে 12 দিনে শেষ হবে? ভাই অতিরিক্ত কতটা আমার পরে, আমি জাস্ট চিন্তা করবো যে ভাই আমার কি চাইছে, কতজন লোক নিয়োগ দিতে হবে। ওকে ফাইন, কতজন লোক নিয়োগ দিতে হবে, চল লোক বের করতে হবে না? এই যে লোক, মানুষ, লোক কয়জন? আমার বলছিল 12 জন লোক। লোক কতজন? 12 জন লোক। ওকে, তাহলে এই লোককে ডান পাশে রেখে যেমন ইচ্ছে তেমনি সলভ করো। তো আমরা করি, চলো আমরা একটু করি যে 8 দিনে 8 ডেজ, ঠিক আছে? 8 দিনে হাফ অংশ, হাফ অংশ, হাফ পোর্শন, ঠিক আছে? 8 দিনে হাফ পোর্শন করে কতজন? 12 জন, তাই না? 12 জন, 12 পিপল, এই তো ব্যাপার নাকি? ওকে, 8 দিনে হাফ অংশ করতেছে 12 জন লোক, খুব ভালো কথা। তো আমার সাথে একটু জিনিসটা চিন্তা করো, মানে একদম কত সিম্পলি ক্যালকুলেশনটা হইলো। তোমাকে শর্টকাট ব্যাপারে বলে যে 8 দিনে পোর্শনের চিন্তা বাদ, পোর্শন পরে করো নাহলে ঝামেলা হবে। 8 দিনে করতে পারে 12 জন মানুষ,
ঠিক আছে, মানে 8 দিনে করতে হলে প্রয়োজন, এভাবে বলো 8 দিনে কাজটা করতে হলে প্রয়োজন 12 জন মানুষ। তাহলে একদিনে যদি কাজটা করতে চাও তাহলে কতজন মানুষ প্রয়োজন? বেশি মানুষ প্রয়োজন। তাহলে 12 সাথে 8 তুমি গুণ দিয়ে দিছো। ওকে, তারপর হচ্ছে 12 দিনে যদি কাজটা করতে চাও কম মানুষ প্রয়োজন, তো তুমি নিচে ভাগ দিয়ে দিছো। এবার পোর্শন হিসাব করো, আলাদা করে করো যে হাফ পোর্শন করে, হাফ পোর্শন করতে প্রয়োজন কতজন, অর্ধেক করতে কতজন প্রয়োজন, অর্ধেক করতে আমাদের 12 জন প্রয়োজন। তাহলে এক অংশ, সম্পূর্ণ অংশ যেটা বলতেছে এক অংশ মানে সম্পূর্ণ অংশ না, এই সম্পূর্ণ অংশ করতে কতজন প্রয়োজন? সম্পূর্ণ অংশ করতে আমাদের আরো বেশি জন প্রয়োজন না বলো? আরো বেশি মানুষ লাগবে না? বেশি মানুষ লাগবে। তো বেশি মানুষ লাগলে কি হয়? বেশি মানুষ লাগলে গুণ হয়। এবং বলো ভগ্নাংশ যদি প্রথম লাইনে এরকম থাকে সেটা কি আমাদের উল্টায় যায় না? নর্মাল নিয়মের মধ্যে কি না? এটা আমাদের ঠিক নিয়ম না? জি। তো এটা আমরা জিনিসটা আসলে ঠাস করে উল্টাই দিছি। তো উল্টাই দিয়ে আমাদের গুণটুন করে ভাগ টাক করে জিনিসটা কি পাইলাম, করে দেখলাম যে 8 দুগুণ 16, এখানে 16 আছে, তাহলে টোটাল 16 জন মানুষ লাগে। আর এখানে তোমাদের আসলে 12 জন মানুষ আগে থেকেই ছিল, তো বাচ্চা দিয়ে আমি দেখতেছি কতজন মানুষ লাগতেছে, 4 জন মানুষ লাগতেছে। এটা জাস্ট সিম্পল ঠান্ডা মাথার ক্যালকুলেশন, একদম সহজ। এইভাবে জিনিসটা আসলে কাজ করে থাকে। তো এই টাইপ ম্যাথই আসলে সবগুলো, এইগুলোই তোমার আসলে অ্যান্সার বের করতে হবে, এর বাইরে তেমন কোনো কিছু নাই। আবার কি বলছে দেখো তো, একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টায় কাজের জন্য 10 টাকা করে নেয়, পরবর্তী সময়ের জন্য 15 টাকা করে নেয়। ঠিক আছে, ওকে। তো আমি কি করব, টোটাল হিসাব করো না। কি চাইছে, দৈনিক 10 ঘন্টা কাজ করলে কত টাকা মজুরি পাই, এটা আমাকে জিজ্ঞাসা করছে। তো গড় মজুরির কথা জিজ্ঞাসা করছে। ওকে, 8 ঘন্টা কাজের জন্য প্রতি ঘন্টায় কত টাকা করে নেয়, 10 টাকা করে নেয়। ওকে, তাহলে 8 ঘন্টা কাজের জন্য কত টাকা নিচ্ছে? 8 ঘন্টা কাজের জন্য তোমার এখানে আসলে ঘুরে ফিরে কত টাকা, 80 টাকা নিচ্ছে। খুব ভালো, 80 টাকা নিই। তারপর বলতেছে পরে যে 2 ঘন্টা এক্সট্রা কাজ করে প্রতি ঘন্টার জন্য 15 টাকা নেই। তাহলে পরবর্তী 2 ঘন্টার জন্য, এই যে পরবর্তী 2 ঘন্টা, এই জন্য কত টাকা করে নিচ্ছিল, 15 টাকা করে নিচ্ছিল। তাহলে কত টাকা নিল, 30 টাকা নিল। ঠিক আছে, তাহলে টোটাল কত সময় হলো, টোটাল সময় হলো 8 যোগ 10 ইকুয়াল তোমার 10 ঘন্টা। 10 ঘন্টার সময় কাজ করলো। 10 ঘন্টার সময়ের জন্য সে কত টাকা নিল, 80 যোগ 30 ইকুয়াল এটা 110 টাকা নিল। তাহলে এখন হিসাব করো তো, তোমাকে কি জিজ্ঞাসা করছে, 10 ঘন্টা কাজ করলে তার প্রতি ঘন্টায় মজুরি কত, গড় মজুরি কত। তাহলে 10 ঘন্টায় মজুরি কত, 110 টাকা। 1 ঘন্টায় মজুরি কত বলতো, 110 ডিভাইডেড বাই 10, কাটাকাটি করলে কত আসে, 11 আসে না, 11 টাকা। সো এই হলো তোমার অ্যান্সার, এটাই তোমার এখানে আসলে বলছিল। এটা খুব একটা কঠিন জিনিস বলেনি, এটা একদম পানির মতো সহজ। এখানে তোমার খুব সহজ জিনিসটা আর কি বলছিল। ঠিক আছে, যে তোমার এরকম হিসাব করো তুমি, যে গড়ে কত। আর এখানে তোমার 8 ঘন্টায় প্রায় 10 টাকা করে, ওখানে 2 ঘন্টায় প্রতি ঘন্টা পাচ্ছে 15 টাকা করে। গড়টার করলাম, করে দেখলাম যে আল্লাহ 1 ঘন্টা ছিল 11 টাকা করে পাচ্ছে। তো এটা হলো অ্যান্সার। তাহলে এটা কি হয়ে যাবে, এটা তোমার এটা হলো ক হয়ে যাবে। এখন সব কি এগুলো আসবে বলেন? 20টা ম্যাথের মধ্যে ওই ম্যাথগুলো আসবে 5টা। আমি যে ম্যাথগুলো সিলেকশন করছি এগুলো সবচেয়ে হার্ড ম্যাথ। কেন হার্ড ম্যাথ? এগুলো তুমি যদি পারো বাকিগুলো তুমি অবশ্যই পারবা। এই জন্য আসলে এইগুলো সবগুলো আমি হার্ড ম্যাথ গুলো সিলেক্ট করছি। তখন তুমি হার্ড ম্যাথ গুলো পারবা, সহজ ম্যাথ গুলো তোমার কাছে আরো অনেক বেশি সহজ মনে হয়ে যাবে। কথা বলতে বলতে আরেকটা নল খুলে তার কাহিনী চলে আসছে। এই আরেক সমস্যা দেখি কি বলে এখানে, চলেন তো আগাইতে হবে। একটা পেপার 2টি নল দ্বারা যুক্ত আছে। প্রথম নল দিয়ে খালি পেপার দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নল খুলে দিলে পেপারটি 30 মিনিটে খালি হয়। ওকে, দ্বিতীয় নল খুলে দিলে 30 মিনিটে খালি হয়। বলো তাহলে, বলো অ্যাকচুয়ালি কাহিনী কি ঘটতেছে। তুমি যদি ননস্টপ পানি ফালাতেই থাকো, হ্যাঁ, কোনো না কোনো সময় তো এটা পূরণ হবে, পূরণ হবে না? কারণ দেখো কি বলছে, তোমার বলছে যে 20 মিনিটে পূরণ হয়। একটা এই যে পেপার, এটা পূরণ হতে কত মিনিট টাইম লাগে? টাইম লাগে বাবা 20 মিনিট। সেই এটা খালি হতে কত মিনিট টাইম লাগে? খালি হতে টাইম লাগে হলো খালি হতে কত মিনিট টাইম লাগে? 30 মিনিট। তাহলে খালি হতে বেশি 10 মিনিট বেশি সময় লাগতেছে। ওই 10 মিনিট সময় তোমার টাঙ্কিটা আসলে ভরতেছে। আমি একটু দেখি প্রথম নলের কথা বলছে না, প্রথম নল দ্বারা আমার কি বলছে, 20 মিনিটে পূর্ণ হয়, তাই না? 20 মিনিটে পূর্ণ হয় কত অংশ? 20 মিনিটে পূর্ণ হচ্ছে প্রথম নল দ্বারা, 20 মিনিটে পূর্ণ হচ্ছে হলো 1 অংশ। ঠিক আছে, তাহলে 1 মিনিটে পূর্ণ হচ্ছে কত অংশ? 1/20 পোর্শন। 1/20 অংশ তোমার কি হচ্ছে, 1 মিনিটে পূর্ণ হচ্ছে। ওকে, এবার খালি আসো তো, খালি দ্বিতীয় নল দ্বারা খালি হচ্ছে না? দ্বিতীয় নল তোমাকে কি বলছে, খুলে দিলাম, পরিপূর্ণ হতে 30 মিনিটে খালি হয়, তাই না? ওকে, তাহলে 30 মিনিটে খালি, 30 মিনিটে খালি, খালি 30 মিনিটে খালি হয়। খালি হয় কত অংশ? 1 অংশ, মানে পূর্ণ। তাহলে 1 মিনিটে খালি হচ্ছে কত অংশ? 1/30 অংশ, তাই তো ব্যাপারটা? ওকে, তাহলে বলো প্রতি মিনিটে পূর্ণ হচ্ছে কত অংশ? প্রতি মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে চিন্তা করো তো। প্রতি মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে একটু চিন্তা করো তো। 1/20 পোর্শন করে আসতেছে আর 1/30 পোর্শন করে যাচ্ছে। 1/20 বড় না 1/30 এর চেয়ে? হ্যাঁ, তাহলে প্রতি মিনিটে পূর্ণ হচ্ছে কত অংশ বুঝো তো। তাহলে এটা আমি বাদ দিব না, 1/20, এই যে 1/20 মাইনাস 1/30, এটা আমার বাদ দিতে হবে না? বাদ দিতে তো হবে। এই দুটো তুমি যখন বাদ দিবা তার মানে কি, তার মানে হইলো যে তোমার এদের তুমি যখন বাদ দিচ্ছ চিন্তা করে দেখো, তার মানে হলো তুমি এটা 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 ভরতেছে,
আর এটা হলো খালি হচ্ছে, একটা ভরতেছে আর এটা হলো খালি হচ্ছে, তাহলে বেশি ভরতেছে কম খালি হচ্ছে, বাদ দিলে টোটাল কতটুকু করে ভরতেছে প্রতি মিনিটে বাদ সাদ দেওয়ার পর, ঠিক আছে? এটা তোমাকে আসলে বলতেছে এই যে তোমার ব্যাপারটা এরকম যে প্রতি মিনিটে 1/60 পোর্শন ফিল আপ হয়। অ্যান্সার কি চাইছে? খালি হতে তোমার পূরণ করলে পূর্ণ হতে কত সময় লাগবে, ঠিক আছে? ওকে চলো, তাহলে 1/6 অংশ পূর্ণ হয় কত অংশে? 1/6 অংশ পূর্ণ হচ্ছে কত অংশে? পূর্ণ হচ্ছে কত? পূর্ণ হচ্ছে কত মিনিটে? 1/6 অংশ পূর্ণ হচ্ছে তোমার হলো 1 মিনিটে, তাই না? তাহলে এক অংশ পূর্ণ হবে কত অংশ, কত মিনিটে? জাস্ট সিম্পল গুণ, এটা জিনিসটা উল্টায় যায়, তুমি নিজেও জানো আমিও জানি, তো উল্টাই দাও। তো 1/60 কে তুমি যদি উল্টায় দাও তাহলে কি হচ্ছে? 1 তুমি যে এরকম যদি দাও তাহলে এই জিনিসটা তোমার উল্টাই দিতে হবে, তাহলে 1/1/60, তাই না? এরকম এটাকে তুমি যদি উল্টাই দাও তাহলে এটা জিনিসটা কি হয়ে যাবে বলতো? এমন হবে না যে 1 গুণন 60 ডিভাইডেড বাই 1, তাহলে তোমার কত মিনিট দাঁড়াচ্ছে বলতো? 60 মিনিট দাঁড়াচ্ছে। তাহলে পূর্ণ হতে কত মিনিট সময় লাগতেছে? 60 মিনিট সময় লাগতেছে। সো দ্যাটস দ্য ফ্যাক্টর। এভাবে তুমি অ্যান্সারটা বের করে ফেললা। ভাই একটা 20 মিনিটে পূর্ণ হচ্ছে, একটা 30 মিনিটে খালি হচ্ছে, তার মানে কি? তার মানে এই দুইটার লসাগু যদি আমি বের করি, তার মানে কি? এই দুইটার লসাগু যদি আমি বের করি, 20 আর 30 এর লসাগু, চিন্তা করে দেখো, কাহিনী এখানেই শেষ। 20 এর লসাগু মানে কি? 20 এর গুণিতক, 20 এর নামতা বলো, 20 কে 20, 20 দুগুণে 40, 3 20 60। 30 এর লসাগু মানে কি? 30 কে 30, 30 দুগুণে 60। দেখো প্রথম মিলিত তাদের কত? এই যে 60 হলো তাদের প্রথম পোর্শন, 60। এই 60 হলো তাদের প্রথম পোর্শন, যেই পোর্শনে তারা মিলিত হচ্ছে। মিলিত হচ্ছে মানে কি? মিলিত হচ্ছে মানে তোমার এই দুটি নল তুমি যদি একসাথে খুলে দাও, কখন এই জিনিস একসাথে দেখা হবে, দুটো একসাথে মিলিত হবে, তোমাদের তার লসাগু কত, আর যেটা তোমাদের লসাগু হবে সেটাই আসলে তারা তত সময় ফিল আপ হবে। এটা হলো শর্টকাট, ঠিক আছে? এখন একটা কনসেপ্ট আছে, এটাকে বলা আসলে সহ অনুপাত, ঠিক আছে? সহ অনুপাত কি জিনিস এটা আসলে বুঝতে হবে, ঠিক আছে? সহ অনুপাত, সহ অনুপাতের থিওরি কি? সহ অনুপাতের থিওরি ব্যাপারটা এরকম, একটু চিন্তা করো, a ডিভাইডেড বাই বি ইকুয়াল বি ডিভাইডেড বাই সি, ঠিক আছে? আমি যদি এখন ভগ্নাংশ দিই তখন কি হয়? তখন এই দুইটার গুণফল সমান হয়। মানে আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে এসি ইকুয়াল বি স্কয়ার, মানে কানি কানি যে গুণ, এটাকে আমরা আসলে ঘুরে ফিরে সহ অনুপাত বলতেছি। তো বাস্তব জগতে ব্যাখ্যা কিরকম হইতে পারে? এরকম হইতে পারে, যেমন ধরো ওই দুটার গুণফল যেহেতু সমান, তাহলে এখানে আমি দিলাম হলো 15, তাহলে এখানে দিলাম হলো 5, তাহলে এখানে দিলাম হলো 3, এখানে দিলাম হলো 1। এই দুইটার ইকুয়েশন আমাদের সেম। ইকুয়েশন থিওরি ইজ হোয়াট? এটা হলো তোমার প্রথম ব্যাপারটা এরকম, একটু দেখার চেষ্টা করো। 15:5 ইকুয়াল 3:1, কনসেপ্টটা কি এরকম না? হ্যাঁ, এটা হলো তোমার প্রথম, এটা হলো তোমার দ্বিতীয়, এটা হলো তোমার তৃতীয়, এটা হলো তোমার চতুর্থ, এই হলো 4টা, বুঝছো? তো সহানুপাতের ক্ষেত্রে কি বলা হয়? সহানুপাতের ক্ষেত্রে বলা হয় যে প্রথম আর 4 নাম্বারটা তুমি যদি গুণ করো, তাহলে দ্বিতীয় আর তৃতীয় নাম্বারের অ্যান্সার একসাথে গুণফল পাওয়া যায়। তো এই যে 15 গুণন 1 ইকুয়াল কত হচ্ছে? 15 হচ্ছে। 5 গুণন 3 এখন কত হচ্ছে? 15 হচ্ছে। তো এখান থেকে আসলে থিমটা বের করা হয় যে সহানুপাত কি জিনিস। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা পদ, তাই না? 4টা পদ যদি হয়, প্রথমটা আর লাস্টেরটার গুণফল এই মাঝখানেটা এবং তোমার 2 নাম্বার, কত এটা? 2 নাম্বারটা এবং 3 নাম্বারটার গুণফলের সমান হয়। তো এখান থেকে ক্রস গুণ সিস্টেমটা আসছে। এখান থেকে বলা হচ্ছে যে সবসময় এই জন্য এই দুটো যেহেতু মান সবসময় সারা জীবন সমান আসে, তাই তোমরা ক্রস গুণ পদ্ধতিতে এভাবে বের করতে পারবা যে এই যে প্রথমটা আর লাস্টেরটা যদি গুণ দাও এসি ইকুয়াল এই মাঝখানে দুইটা কি হয়? মাঝখানে দুইটা গুণফল সমান হয়। তো মাঝখানে দুইটা তোমার যদি সেম মান হয়, ধরো তোমার কি বলবো, এখানে যদি আমি দেখাই 25-এর ক্ষেত্রে জিনিসটা যদি আমি কাউন্ট করি, ব্যাপারটা যদি এরকম ধরি যে এখানে আছে হলো 25, এখানে আছে হলো 5, এখানে তোমার আছে হলো 5, আর এখানে আছে কত? 1। তাহলে একটু চিন্তা করো তো, এই যে 25 আর 1, 25 আর 5 5-এ 25। তো বলতেছে এই দুইটা মান যদি সেম হয় তখন কি হবে? এটাকে আসলে সহ অনুপাত বলা হয়। হঠাৎ সহ অনুপাত যদি এই 2 নাম্বার পদ এবং এই 3 নাম্বার পদ এই দুইটা যদি সেম সেম মানের হয়, এই তখন এই মানকে সহ অনুপাত বলে। 2 নাম্বারটা 3 নাম্বারটার মান যদি ইকুয়াল হয় তখন এটাকে আসলে সহ অনুপাত বলা হয়। এটা হলো আমাদের সহ অনুপাতের কনসেপ্ট। ওকে, তাহলে সহ অনুপাতের কনসেপ্টে কি দাঁড়াইলো? আমি তোমাকে শর্টকাটে বুঝালাম। দেখো তোমার 4টা পদ আছে, ধরো এ আছে ডিভাইডেড বাই বি আছে ইকুয়াল বি আছে ডিভাইডেড বাই সি, ঠিক আছে? এরকম 4টা আছে। তোমার এমন থাকতে পারে, কি থাকতে পারে? এ বি সি ডি এমন থাকতে পারে। এমন 4টা যদি হয় তোমার কাজ কি হবে? কানি গুণ দাও, তাহলে এখানে কি আসছে? এডি, এখানে কি আসছে? বিসি। এরকম তোমার আসলে নিয়ম, ঠিক আছে? আর এই জিনিসটাকে কখন সহ অনুপাত বলা হচ্ছে? বলতেছে এই দুইটার মান যদি সমান হয়। যেমন ধরো এটা হলো 25 বললাম, এটা হলো 1, তাহলে এটা কত? এটাও 5, এটাও 5,
তো 5 5 25, 25 কে 25। তো বলতেছে এই দুইটার মান যদি সমান হয় তখন তো আলাদা করে লেখার দরকার নেই। তখন তাহলে তুমি কি লিখতে পারবা, a ভাগ b, তারপর লিখতে পারবা যে b ভাগ c। এই দুইটার মান যেহেতু তোমাদের আসলে ইকুয়াল ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন তুমি লিখতে পারবা যে ac ইকুয়াল তোমাদের কি হয়ে যাচ্ছে, b স্কয়ার। দ্যাটস দ্য থিং। এইভাবে তুমি আগাইতে পারবা। এই হলো তোমার সহ অনুপাতের থিওরি। হোয়াট ইজ সহ অনুপাত? জাস্ট তোমার যদি 2 নাম্বার আর 3 নাম্বার মান সেম হয়, তখন এই দুইটাকে আমি একটা নাম্বার দ্বারা বা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি, তখন তাকে সহ অনুপাত বলা হয়। এই হলো অনুপাতের থিওরি। এর বাইরে আসলে অনুপাতের আর তেমন কোনো কিছু নাই, বুঝছেন? এটাই আসলে অনুপাত। সহ অনুপাত বোঝানো হয়েছে এবিসিডি জায়গায় দুটার মান দুটো সেম, তাহলে দুটাকে আমি ওই এবিসিডি না লিখে সেম সেম ওয়ার্ড লিখি, বি বি লিখি, নিচে সি লিখি, এবং তখন ব্যাপারটা কি হয়ে যায়, এসি ইকুয়াল বি স্কয়ার। এই দুইটা গুণফল এই প্রথম নাম্বার আর 4 নাম্বারের গুণফলের সমান। এই এই জিনিস যে কনসেপ্ট, এটাকে আসলে সহ অনুপাত বলা হয়। আমি একটু দেখাচ্ছি যে ব্যাপারটা আসলে কি রকম হবে। চিন্তা করে আপনাকে কি বলছে, আপনাকে তেমন কোনো কিছু বলেনি, বলতেছে দেখো কুকুর যেই সময়ে, ধরলাম কুকুর এক সময় একটা সময়, এই সময় কয়টা লাভ দেয়, 4টা লাভ দেয়। খরগোশ সেই সময়ে, খরগোশ এক সময় কয়টা লাভ দেয়, এক সময় 5টা লাভ দেয়। লাভ লাভ কত দিল, একটা নির্দিষ্ট সময়ে খরগোশ লাফাচ্ছে বেশি, কুকুর লাফাচ্ছে কম, তার মানে কুকুর বেশি দূরে যাচ্ছে, তাই না? এই লাফে, এই যে তুমি জিনিসটা দেখলা, তার মানে কি সেম সেম লাভ দিচ্ছে না? ওকে, দিল। তারপর বলতেছে একটা ইকুয়েশন দিচ্ছে, বলতেছে যে খরগোশ 4 লাফে যতদূর যায়, কুকুর 3 লাফে ততদূর যায়। তার মানে কি কুকুর আবার বেশি আগাই যাচ্ছে না? আগাই যাচ্ছে। তো তাহলে খরগোশের সাথে কুকুরের একটা সম্পর্ক বের করো। তো আমরা বললাম যে দেখো খরগোশ 4 লাফে যাচ্ছে, কুকুরের কত লাফের, কুকুরের 3 লাফের, ডগ কুকুরের 3 লাফের সমান। তাহলে খরগোশ 1 লাফে কত যাচ্ছে, 3 ভাগ 4 লাফ। তাহলে খরগোশ সেখানে কত লাফ দেওয়া ছিল, 5 লাফ, তাই আমি এখানে 5 লিখলাম। তো খরগোশ 5টা লাফ দিল, দিয়ে কতক্ষণ গেল, 3 গুণন 5 ডিভাইডেড বাই 4, 3 5 যাই হোক এখানে কিছু একটা আসলো, 15, 3 5 15 ডিভাইডেড বাই আমাদের এখানে কত আসতেছে, 15 ডিভাইড বাই আমাদের দেখতেছি যে এখানে 4 আসতেছে, এমন একটা মান টান আসতেছে। তাহলে আমরা বের করে ফেললাম যে খরগোশের কত লাফ, খরগোশের 4 লাফ সমান যদি কুকুরের 3 লাফ হয়, তাহলে খরগোশের 5 লাফ সমান কুকুরের কত লাফ, এটা বের করে ফেললাম। তো দেখলাম যে খরগোশের তোমার 5 লাফ সমান কুকুরের কত লাফের সমান, সেটা কুকুরের 15/4 লাফের সমান। এটা আমরা বের করে ফেললাম। এখন আমাকে জিজ্ঞাসা করছে যে বলো কুকুর আর খরগোশের গতিবেগের অনুপাত কত। তো আমার তো প্রথমে কুকুরের দেওয়াই ছিল, কুকুরের কত দেওয়া ছিল, কুকুর বলতেছেই তো গতিবেগ, যে যে একটা নির্দিষ্ট সময় 4 বার করে লাফ দেয়। 4 বার লাফ দেয় মানে কি, তার নিচে নিচে মনে মনে কি আছে, তার নিচে নিচে মনে মনে 1 আছে, তারপর সমান দিবা, তার মানে কি, তারপর তুমি কি বলছিলা যে খরগোশের 5 লাখ সমান কুকুরের কত লাভ, তুমি কম্পেয়ার কত সমানে সমানে করবে না, খরগোশের 5 লাখ দেওয়ার সমান কুকুরের সেটা আসলে কত লাভ হয়, কুকুরের সেটা আসলে 15/4 লাভ হয়। তাই আমি এখানে আসলে 15 ডিভাইডেড বাই 4 দিলাম, অনুপাত সমানে সমানে হইলো। তো 4 4 আমাদের কি হয় 16, আর 15 কে 15, এইটাই আমাদের সমান হয়ে যাচ্ছে। এবং এটা যদি তুমি ইস্টু আকারে ভাগ করো, তখন কি হচ্ছে তোমার 16:15 এইরকম ম্যাটার হয়ে যাচ্ছে। এটাই হলো আমাদের নর্মাল একটা ম্যাথ। অর্থাৎ তুমি ভাবতে পারো যে ভাইয়া কুকুর আর খরগোশ কেন ভাগ করলেন না। ওকে, ভালো কোশ্চেন করছো। বলো, ওখানে যে একটা কাজ ছেলে আর একটা বালক করতেছিল, আমি কি করছিলাম, আমি ছেলেকে বালক, একটা বালককে ছেলেতে পরিণত করলাম না, পুরুষকে ছেলেতে বা পুরুষকে বালকে কনভার্ট করলাম না, বলো করছিলাম তো। তো তুমি যেহেতু ভাগ দিচ্ছ, তুমি একটাতে কনভার্ট করে ভাগ দেওয়া কি আসলে নিয়মের মধ্যে পড়তেছে না, যে খরগোশ 5 লাফে আসলে কুকুরের কি পরিমাণ দূরত্ব যায়, কুকুরের 15/4 পরিমাণ দূরত্ব যায়। আর কুকুর নর্মাল একটা নির্দিষ্ট সময়ে, মানে এক্স একটা সময়ে কতবার কতবার লাফ দেয় বা কতবার লাফের দূরত্ব যায়, বলতেছে হলো 4 বার। তখন তুমি কি বলছো, কুকুর আর খরগোশের গতিবেগ কত, তো কুকুর ছিল হলো 4/1 আর খরগোশের ছিল হলো কুকুরের সাপেক্ষে 15/4। তো ভাগ টাগ দিলা, দিয়ে দেখলা যে তোমার 16/15 এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসে। ঠিক আছে, এই ম্যাথটা এই লাইনের মাধ্যমে তোমাকে একটু পেঁচায় দিচ্ছে, বাট জিনিসটা সহজ। একটু ঠান্ডা মাথায় তুমি যখন রাতে চিন্তা করবে ঘুমানো যাওয়ার সময়, তোমার দেখবা যে এটা অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। সো এই হলো আমাদের 6 নম্বর ম্যাথ। ওকে, এই ম্যাথ অনেক সহজ। তোমাকে কি বলছে, শহীদ মনিরের আয়ের অনুপাত 5:4, আর এটা একটা পরীক্ষা আসবে, একটা পরীক্ষা আসবে, হ্যাঁ, মনির টাইম হলো 3:4। তো তোমার এটা আসলে কি বের করতে হবে, আবার এটা তোমার সহ অনুপাতে কনভার্ট করতে হবে, নাহলে তো তুমি পারবা না। সহ অনুপাতে কনভার্ট করার নিয়ম কি বলতো, শহীদ যোগ মনির, তাই না? তো লেখো তুমি এখানে শহীদ আর মনির, তাহলে তুমি এখানে লেখো শহীদ যোগকে, শহীদ যোগ মনির, এখানে কত, এখানে হলো 5:4। ওকে, ফাইন। তারপর আমার এখানে কি বলছে, তারপর আমার এখানে বলছে যে মনির আর তামিম, মনির আর তমিস, ওকে, মনির আর কত, তমিস, কত দিছে 3:4। সহ অনুপাত মানে কি, আমার কয় নাম্বার পদ বলো তো, এটা কয় নাম্বার, এটা 1 নাম্বার, এটা কত নাম্বার, 2 নাম্বার, এটা কত নাম্বার,
3 নম্বর, এটা কত নম্বর পদ? 4 নম্বর পদ, তাই না? আচ্ছা, আমি এভাবে গুণ দিতে পারি না? এটাকে আমি এই যে 5:4 কে কত দিয়ে গুণ দিব? 3 দিয়ে গুণ দিব। আর 3:4 কে কত দিয়ে গুণ দিব? আর 4 দিয়ে গুণ দিব। তাহলে এই জিনিসটা কি হয় একটু দেখেন তো, তাহলে কি জিনিসটা মেলে? যদি আমি এরকম গুণ দিই, গুণ দেওয়ার পর জিনিসটা কেমন দাঁড়াবে? 3 দিয়ে গুণ দিলে এখানে আসবে হলো 15, 4 দিয়ে গুণ দিলে আসবে হলো 12। ম্যাচ করতে পারছি। আবার এখানে 4 দিয়ে গুণ দিলে আসবে হলো 12, এখানে কত আসতেছে? 4 দিয়ে গুণ দিলে তোমার 16 আসতেছে। তাহলে এই দুটোকে আমি সেম সেম বানিয়ে দিতে পারছি না? কত এই দুটোকে সেম 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 হয়ে গেছে না? সেম সেম হয়েছে। এই দুইটা গুণফল একেবারে সমান। গুণ করে দেখো, এরকমই আসলে হওয়ার কথা। ঠিক আছে? বা মানে আমরা মাঝখানে যে দুইটা, এই মাঝখানে দুইটা আমরা সমান বানাইতে পারছি। ওকে, সমান যেহেতু বানাইতে পারছি, তাহলে এটাকে আমি কি ধরে নিব? এটা হলো আমাদের এ, আর এই দুটা যেহেতু সমান, তাহলে এটা আমাদের হলো বি, আর লাস্টেরটা আমাদের কি হয়ে গেল? লাস্টেরটা আমাদের হয়ে গেল হলো সি। আমি যদি এখানে একটু দেখি যে 16 আর 10, 26 2 28, 28 আর 10 38, 38 আর 5 39, 40 41 42 43। অ্যান্সার এখানে আসলে হলো 43। তাদের টোটাল অনুপাত হলো 43। এখন ম্যাথ কি চাইছে? ম্যাথ চাইছে যে শহীদের আয় 120 টাকা হলে তুমি যে আয় কত? ওকে, দেওয়া আছে কত? দেওয়া আছে হলো 15 অনুপাত। ঠিক আছে? তাহলে আমি কি ম্যাথ এভাবে করতে পারবো না? বলেন তো, যে 15 অনুপাত সমান কত? 15 অনুপাত সমান কত টাকা? 15 অনুপাত সমান 120 টাকা। তো করেন, এই যে 15 অনুপাত, এই অনুপাত সমান কত টাকা? তার কত টাকা আছে? তার আছে হলো কত 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 দেওয়া ছিল? 120 টাকা দেওয়া আছে। ওকে, তাহলে 1 অনুপাত সমান কত? অবশ্যই কম হবে। তাহলে 120 ডিভাইডেড বাই, এখানে কত ছিল? এখানে আমরা কি 15 লিখছিলাম? 15 অনুপাত, হ্যাঁ, এখানে আমরা 15 অনুপাত লিখছিলাম, 15। ওকে, তাহলে তাই যদি হয় আমরা কি লিখবো? 120 ভাগ 15। আমার কত অনুপাত বের করতে হবে? তুমি যেটা বের করতে বলছো, তুমি যেটা কত অনুপাত ছিল? 16 অনুপাত। তাহলে গুণ দেন। তাহলে যদি 16 অনুপাত সমান কত টাকা হয়, আমি কি করবো? 120 ইন্টু 16 ডিভাইডেড বাই 15। তো কাটাকাটি করে কি কোনো অ্যান্সার বেরোই? দেখি তো, অ্যান্সার তো বেরোনোর কথা। দেখেন, এটা যদি আমরা 3 দিয়ে কাটি, তাহলে এখানে কত আসবে? 3 দিয়ে কাটলে এখানে আমাদের 5 আসবে, আর এখানে 3 দিয়ে কাটলে আমাদের কত আসবে? 40 আসবে। আর এখানে যদি আমি কাটি 5 দিয়ে, তাহলে কত আসবে? 5 আসবে, এখানে 40 আসবে। ঠিক আছে? ওকে, ফাইন। তারপর আমাদের কত আসতেছে? 16 গুণন 8 আসতেছে। ওকে, 16 কে 16, 16 তে কোনো 32, 32 তে কোনো 64, 64 তে কোনো, আপনি যদি দেখেন 120, তাহলে কত আসতেছে? 128 আসতেছে। তাহলে এই যে 128 আসলো, এই 128টাই কি আমাদের কি বলে? 128 কি অ্যান্সার আছে? আছে তো। 128টাই কি আমাদের তুমি যে রায় না? বলেন তো। হ্যাঁ, এই তো এভাবে, মানে আপনার ম্যাথটা দেখে ইনস্ট্যান্ট অ্যান্সার গুলো বের করে ফেলতে হবে, এছাড়া আপনার হাতে কোনো উপায় নাই। তো এটা খুব কঠিন কিছু, আমরা কিভাবে পারবো? চিন্তা করেন তো, এটা কি আমাদের সহজ ব্যাপার না? মধ্য সমানুপাতি বের করতে বলছে, মানে মাঝখানের মানটা বের করতে বলছে। তার মানে ব্যাপারটা কি? এরকম ব্যাপারটা না, দেখেন তো, এখানে হলো 8, 8 এর নিচে একটা মান আছে, কিছু একটা বি আছে। এটা যদি এ হয়, তাই না? এটা যদি এ হয়, বি আছে, তারপর আবার এখানে বি, আর এখানে সি। এটাই তো আমাদের মধ্য সমানুপাত বা সহানুপাত। মধ্য সমানুপাত কি এটাই আমাদের না? যে মাঝখানে যেটা মধ্য সমানুপাত সেটাই সহানুপাত। সেম তো। তো আমি এই জন্য ধরলাম আমার বের করতে হচ্ছে মধ্য সমানুপাত, দুটো মান দেওয়া আছে। একটা হলো প্রথম পদ, একটা লাস্টের পদ। প্রথম পদ কত দেওয়া আছে? 8, লাস্টের পদ কত দেওয়া আছে? দেখতেছি যে 72 না 72 দেওয়া আছে। ওকে, তো আমি নিয়মটা কি জানি? আমি নিয়মটা জানি যে তোমার বি স্কয়ার সমান এসি, এমন কোনো ব্যাপার স্যাপার জানি। তো গুণ দাও, 8 গুণন 72 দাও, দিয়ে কত আসতেছে? তোমার বি স্কয়ার আসতেছে, এরকম আসতেছে না? তো এটা সলভ করে একটু কত আসে আমি একটু চিন্তা করি তো, চলো। যদি একটু গুণ টুন দেওয়ার চেষ্টা করি, 72 গুণন 8 যেহেতু আছে, তাহলে 8 দুগুণ 16, 8 থাকে 1, 27টা 56, 56 আর একে হলো 57, তাহলে 576 ইকুয়াল কত হচ্ছে? বি স্কয়ার হচ্ছে। ওকে, তাহলে বি এর মান কত হচ্ছে? জাস্ট √576। আহা, এত মহা ঝামেলা। বর্গমূল মুখে মুখে করতে পারো? বর্গমূল মুখে মুখে কিভাবে করে? এটা তো তুমি √576 দিয়ে একটা অ্যান্সার বের করতে পারবা, বাট বর্গমূল মুখে মুখে কিভাবে করতে হয় তোমার কোনো আইডিয়া আছে? এটা কিন্তু মুখে মুখে করতে হবে, তুমি কিন্তু জানো না এটা কথা হবে। তোমার যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু সমস্যা, তাহলে একটু শিখো এটা কিভাবে হয়। 576 √ওভার কিভাবে করে দেখো। √ওভার করার এটা নিয়ম, আমি জানি না তুমি জানো কিনা এটা। এটা হলো √ওভারের নিয়ম, ভাগের মতো, কিন্তু আসলে ভাগ না। ওকে, আমার এখানে ট্রাই করতে হবে এমন মান নিব যাতে এটা সমান সমান না হয়, এটা ছোট যেন হয়। ঠিক আছে? যদি আমি এখানে 2 নেই, 1 নেই, 1 এর স্কয়ার কত? 1 এর স্কয়ার নিতে হবে 1। 2 এর স্কয়ার কত? 2 নিলে 4, তাহলে 2 এর স্কয়ার নিলে 5 এর চেয়ে ছোট আছে। 3 এর স্কয়ার কত হবে? 6 হবে। 9 হবে। 3 এর স্কয়ার হলো 9, তাহলে 3 এর স্কয়ার নিলে 5 এর চেয়ে বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে এমন মান তোমার নিতে হবে যাতে করে এই 5 এর চেয়ে ছোট হয়, সেটার স্কয়ার 5 এর চেয়ে ছোট হয়। তো আমি দেখলাম যে মনে মনে 2 এর স্কয়ার আসলে হলো 4, 3 এর স্কয়ার হয়ে গেল হলো 9। তাহলে এখানে আমি 3 নিতে পারবো না, এমন একটা মান নিব যেটা আমার 5 এর চেয়ে ছোট। তাই আমি কত নিলাম? তাই এখানে আমি মনে মনে 2 নিলাম। ঠিক আছে, 2 নিলাম। কেন 2 নিলাম? কারণ মনে মনে 2 এর স্কয়ার সমান 4 হয়, 5 এর চেয়ে ছোট মান।
এমন এখানে সংখ্যাটা নিব যেটার স্কোয়ার এই সংখ্যাটা ছোট। 3 নিলে কি হতো, 3 এর স্কোয়ার হতো 9, 5 এর চেয়ে 9 আসলে বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 এর চেয়ে 9 ছোট হয়, বা 9 আসলে 5 এর চেয়ে বড়, তাহলে তো আমরা এটা করতে পারবো না। করতে পারবো? পারবো না। ওকে, তারপর কি করতে হয়? তারপর ভাগ দাও। আমি মনে উত্তর নিয়ে নিছি। 2 5 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়, তাহলে 2 দ্বিগুণ 4, তাহলে কত? 1। নরমালি ভাগের ক্ষেত্রে আমরা কয়টা করে নামাইতাম বলো তো? কয়টা করে নামাইতাম? একটা করে সংখ্যা নামাইতাম, তাই না? আর বর্গমূলের ক্ষেত্রে কয়টা করে সংখ্যা নামাই? দুটো করে সংখ্যা নামাই। কেন দুটো করে সংখ্যা নামাই? কারণ স্কয়ার, বর্গমূল মানে হলো স্কয়ার বা রুট ওভার, বর্গমূল, ঠিক আছে? এর বিপরীত প্রক্রিয়া তোমার স্কয়ার করতে হবে। স্কয়ার করার ক্ষেত্রে তোমার জোর জোর মান আসে। তো নরমালি নিয়মের থেকে আসলে দুটো করে মান নামানো হয়। তুমি দুটো মান নামাও, 176। এবার কথা আছে, এবার কথা কি বলতো? এবার কথা হলো এখানে কত নিছো? 2 না? ঠিক, এটা ডাবল এখানে লিখতে হয়। এটা ডাবল কত? 2 ডাবল হলো 4। ঠিক আছে, এখন লেখো। 4 বসানোর পর এখানে এমন একটা সংখ্যা নিতে হবে জানো তুমি এটা দ্বারা ভাগ করে ম্যাচ করতে পারো। তাহলে কত নিবা? 4 এর সাথে কত নিব? 4 এর সাথে যদি আমি মনে মনে একটা 1 নিই, মনে মনে যদি এখানে আমি 1 নিই, তাহলে কি হবে দেখো তো? যদি 4 এর সাথে 1 নিলে কত হয়ে যায়? 4 একে কত হয়? 4 একে কত হচ্ছে? 41 হচ্ছে, তাই না? এখন 41 তুমি, এবং অবশ্যই যেই সংখ্যায় নাও না কেন, এখানে সংখ্যা কত? 4 না? 4 তো আছে। অবশ্যই তোমার এই 4 দ্বারাই বিভাজ্য হতে হবে। এমন একটা সংখ্যা নিতে হবে যেন 176 এর সর্বোচ্চ কাছাকাছি হয়। ঠিক আছে, এবং 4 দ্বারা অবশ্যই গুণ করতে হবে। যে ডাবল 4 তুমি যেই সংখ্যা নিচ্ছ সেটা দ্বারাই গুণ করতে হয়। কিন্তু এখানে মনে মনে এমন একটা সংখ্যা বসাবা যাতে করে 176 এর সবচেয়ে কাছাকাছি হয়। তাহলে কত বসাবো? হয় সবচেয়ে কাছাকাছি হয় অথবা ম্যাথ মিলে যায়, এমন একটা সংখ্যা বসাইতে হবে। ওকে, টেনশনে পড়ে গেলাম। তো আমি দিলাম প্রথমে 2, 42 যদি দিই, 42 গুণন 4 কত হয়? 42 গুণন 4, 4 4 16, 4 2 8 হলো, হলো তো 168 হলো। 43 দিলে 43 দিলে যদি হয় তাহলে 3 4 12, তাও হয় না। 44 দিলে, ওকে, এখানে আমি দিলাম মনে মনে একটা 4। ঠিক আছে, 44 দিলাম। তো আমি এখানে মনে মনে যত দিই ডাজেন্ট ম্যাটার, আমার দেখতে হবে এখানে সব ম্যাচ করা যায় কিনা, কিংবা এর চেয়ে কোনো কম সংখ্যা আসে কিনা, এটা আমার আসলে বের করে ফেলতে হবে। ওকে, এখানে আমি যেহেতু ছিল 2 এর ডবল, এখানে 4 বসেছে, এবার আমার 4 দ্বারাই গুণ দিতে হবে। এই টোটাল সংখ্যাকে 4 দ্বারা গুণ দাও। 40 কে 4 দ্বারা গুণ দিলে কত হচ্ছে? 4 4 16, 160, আর 4 4 16 ইকুয়াল 16। 160 যোগ 16 মিলে আমাদের কত হয়ে যায়? 173 হয়ে যায়। তাহলে মিলে গেল। আর এখানে গুণ দিছো কত দ্বারা? 4 4 16, 4 দ্বারা গুণ দিছো। এই বর্গমূল কত হলো? বর্গমূল হলো 21। এখন তো সারা জীবন ক্যালকুলেটরে বর্গমূল বের করে করে মানে খুব শান্তি লাগছিল, তাই না? তেল জন্মাই গেছিল। এখন দেখছো এই বর্গমূলটা মুখে মুখে বের করা কি পরিমাণ ঝামেলা বা প্যাক না। এই জন্য বলছি যে সাই টাইম, এখনো সময় আছে, ক্যালকুলেটরের চেষ্টা বাদ দিয়া নিজের হাত দিয়ে একটু চেষ্টা করো। মানে তাহলে বর্গমূলের সমাধানটা কি হচ্ছে বলতো? কিছু না ভাই। তো এখানে প্রথমবার তুমি কত নিবা? প্রথমবার তুমি অবশ্যই এক ঘর জানা যায় এরকম নিবা। বর্গমূলের অনেক অনেক কাহিনী আছে, আমি জাস্ট শর্টকাটে দেখাচ্ছি আর কি। তোমার 2 ঘর করে নিতে হয়। এই সাইড থেকে 2 ঘর নিতে হয়, এই সাইডে 2 ঘর, এখানে একটা। বলতো ভাই 57 কেন নিলাম না? আমার নিয়ম হলো এই ডান পাশ থেকে 2 ঘর করে ব্লক করতে হয়। এখানে 1 ঘর ফাঁকা পড়ে গেছে, তাই আমি এটাকে 1 ঘর নিচ্ছি। ওকে, 2 এর স্কোয়ার কত? 4। 3 এর স্কোয়ার কত? 9। তাহলে 3 নেওয়া যাবে না, আমার অবশ্যই 5 শেষের সংখ্যা হইতে হবে। 2 এর স্কোয়ার যেহেতু 4 হয়, ঠিক আছে, আমি সংখ্যাটা 2 নিলাম। এবং 2 কতবার এর মধ্যে দেবো? যতবার গেলে 5 এর চেয়ে ছোট হবে। সমান সমান হয়ে যাবে না, প্রথমবার 5 এর চেয়ে ছোট হবে। দিলাম, 2 বার দিলাম, কত হলো? 4 হলো। 4 লিখলাম, বাদ দিলাম, ডাবল সংখ্যা নিলাম 176। তারপর এখানে ছিল 2, সেটা ডাবল এখানে চোখ বন্ধ করে লিখে ফেলতে হয়। লেখার পর এখানে আমি এমন সংখ্যা দিব যেই সংখ্যা কত কত নিচ্ছে, আমি 2 এর ডাবল 4 না? আমার অবশ্যই এখানে যেই সংখ্যায় নিই না কেন, টোটাল সংখ্যাকে আমার অবশ্যই সারা জীবন 4 দ্বারাই গুণ করতে হবে। এটা সেটা কোনো মাপ নেই। এমন একটা সংখ্যা নেবো যেন এটা কাছাকাছি হয়, নাহলে মিলবে না। দেখলাম আল্লাহ মিলেই তো গেছে। এখানে যদি আমি ভুলেও 4 নিই, 4 দ্বারা গুণ দিলে 176 হয়ে গেল, মিলে গেছে। তো মিলে গেছে, তার মানে 4 দ্বারা যেহেতু গুণ দিচ্ছে, তাই আমি উপরে কত লিখলাম? উপরে 4 লিখলাম, ইকুয়াল আমাদের কত হয়ে গেল? 24। এই 24টা আমাদের আসলে কি? এটা হলো বর্গমূল। তাহলে আমাদের বীর মান কত হচ্ছে? বীর মান আমাদের 24 হয়ে যাচ্ছে। এইটাকেই আমরা আসলে মধ্য সমানুপাত বলতেছি। অর্থাৎ এখানে যদি আপনার 24 এর স্কোয়ার মুখস্থ থাকতো যে 24 এর স্কোয়ার হলো আপনার কত? 576, তাহলে তো কাহিনী করতে হতো না। এই জন্য আমি বলছিলাম যে ভাই কষ্ট করে একটু সূত্রটা মুখস্থ রাখো, নামতা যেটা, নামতাটা মুখস্থ রাখো। এই জন্য আমি নামতা মুখস্থ করার কথা বলছিলাম। এই হলো তোমার ব্যাপার। 2 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নাম্বার এত। প্রথম জন, ধরো 2 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নাম্বারের অনুপাত। প্রাপ্ত নাম্বার কত? ধরো প্রাপ্ত নাম্বার হলো এক্স নাম্বার তারা পাইছে, ঠিক আছে? তাহলে গণিতের টোটাল নাম্বার যদি আমাদের এক্স হয়, এমন যদি হয়, তাহলে প্রথম ছাত্র ওই নাম্বার কত কত গুণ বেশি পাইছে? 3 গুণ বেশি পাইছে, লেখো 3x লিখলাম। ওকে, এবং দ্বিতীয় ছাত্র অনুপাত কত? তৃতীয় ছাত্র অনুযায়ী শুধুমাত্র এক্স, 1 গুণ পরিমাণ মার্ক সেখানে পাইছে। এটা হলো 3x, একটা হলো x। ওকে, এখন বলছে প্রথম ছাত্র যদি 5 নাম্বার কম পায়, দ্বিতীয় ছাত্র যদি 10 নাম্বার বেশি পায়। ওকে, প্রথম ছাত্র 5 নাম্বার কম পাইছে, -5। অনুপাত আছে না এগুলোর? এগুলো তো অনুপাত। এবং দ্বিতীয় ছাত্র কত পাইছে?
10 নাম্বার বেশি পাইছে। ওকে, 10 নাম্বার বেশি পাইছে। তো এটাই যদি তাদের কাহিনী হয়, তাহলে তাদের অনুপাত কত হবে? বলছে তাদের অনুপাত হবে 2:1, মানে 2/1, মানে অনুপাত বলে দিচ্ছে যে তাদের দুইজনের অনুপাত ইকুয়াল 2/1 হবে। যদি তুমি কোনো কারণে এই কন্ডিশনের সাথে উপর থেকে 5 গত নিজের সাথে 10 যোগ করে দাও। তোটাই আমরা করছি, তেমন কিছু করিনি। করে গুণ টুন একটু দিয়ে দিব, 3x - 5 দিলাম, ইকুয়াল যদি একবারে গুণ দাও তাহলে কত? এখানে 2 দিয়া তুমি আসলে গুণ দিচ্ছ কাকে? x প্লাস 10। এমন কাউকে গুণ দিচ্ছ না? দিচ্ছ। আসো, 3x - 5 যদি দাও 2x প্লাস 20 দিলাম। তো বিয়োগ করে দাও, বিয়োগ করে পাল্টাই সাল্টাই দাও, দিয়ে তাহলে কি হয় দেখো একটু আমার সাথে। 3x - 2x - 5 - 20 ইকুয়াল 0। তাহলে 3x - 2x বাদ দিলে কত হয়? x মাইনাস 5 আর মাইনাস 20 ইকুয়াল কত হয়? -25 ইকুয়াল কত? 0। তাহলে x ইকুয়াল কত হচ্ছে? 25 হয়ে যাচ্ছে। কিসের মান চাইছে? তাদের তাদের প্রাপ্ত মান কত? তাহলে x এর মান বসে দাও না। x সমান কত? x সমান কি ধরছিলাম? x সমান এখানে কাট হয়েছিল 2 নম্বর জনের এক অংশ ছিল না? তাহলে 25। তাহলে প্রথম জনের কত? প্রথম জনের আমাদের ছিল হলো 3x, তাহলে 3 এর সাথে হলো 25, 3 এর সাথে 25 কত হয়ে যায় বাবা? 75 হয়ে যায়। তাহলে তোমাদের তাদের নাম্বারের অনুপাত কত হচ্ছে? 75:25, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে। আছে অ্যান্সার? আছে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তোমার যাই বলো তুমি জাস্ট কন্ডিশন ধরে মাইরা দাও, শেষ, কাহিনী শেষ, কিছু না। আমাকে বলতো নাম্বার নেই কাহিনী, নাম্বার ধরলাম x, চাপ নাম ধরছি টোটাল নাম্বার x, এবং বলতেছে যে দেখো প্রথম জন 3 গুণ নাম্বার পাইলে দ্বিতীয় জন 1 গুণ নাম্বার পায়। ওকে, ঠিক আছে, 3 গুণ দিছে, যেটাকে শুধুমাত্র নাম্বার দিছে x দিছে। তারপর বলছে একটা থেকে 5 বাদ থেকে 10 যোগ দিয়ে যে দুটো অনুপাত করে 2:1 হয়। তো সেম কাজ করছি, করে সমাধান করে দিকে x এর মান 25 আর x এর মান যেমন হলো দ্বিতীয় জনের একটা 3 গুণ মান পাই হলো প্রথম জন, তাই 3 দিয়ে গুণ দিছে, অ্যান্সার শেষ। এভাবে আসলে আমরা বের করে ফেললাম। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটু বাস 2 ঘন্টায় প্রথম 75 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময় গেলে ঘন্টায় গড়ে 50 মাইল যাওয়া হবে, এমন কথাবার্তা বলছে। ঘন্টায় কি যেতে চাই? গড়ে 50 মাইল যেতে চাই। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। 50 মাইল যায় 1 ঘন্টায়, গড় চাইছে না, 50 মাইল যেতে চাচ্ছে। তাহলে দেখেন 50 মাইল, 50 মাইল যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 মাইল যাবে কত ঘন্টায়? অবশ্যই আমাদের কম সময়ে যাবে, তাহলে 1/50 ঘন্টা। কত মাইলের গড় চাইছে? 185 মাইল, তাহলে 185 মাইল চাই কত ঘন্টায়? 1 × 185 / 50, এমন ব্যবসা করা হবে না? ওকে, এত ঘন্টায়। তাহলে এটা হলো আমাদের গড়, যে 185 মাইল গড়ে। তুমি যদি ঘন্টায় 50 মাইল যেতে চাও, তাহলে 185 মাইল গড়ে কতক্ষণ সময় আসলে তোমার লাগবে? ঘন্টায় 50 মাইল করে যেতে চাইলে 185 মাইল যেতে তোমার কতক্ষণ সময় লাগবে, এটা তোমাকে আসলে বের করতে হবে। চলো আমরা আসলে বের করি, দেখি কোনো কারণে হয় কিনা। আমি দেখতেছি যে এখানে 185/50 আছে, তাই না? এমন ছিল? ছিল, কাটারি করো না, 5 দিয়ে কাটা যায়। আচ্ছা, এটা আমরা ডিরেক্ট এত ঝামেলা না করে শর্ট করি, ঠিক আছে? নিয়ে আসো, নিচে নিয়ে আসো, নিচে নিয়ে আসো, আনছো আনো। তাহলে এখানে কি ছিল? 50। 50 গুণন 3 কত হয়? 50 গুণন 3 হয় হলে 150। আছে কত? 35। 35 আছে, আচ্ছা একটা দশমিক দাও, দিয়ে শূন্য নামো। শূন্য নামালে কত? 5 × 7 = 35 ইকুয়াল কত দাঁড়ালো? 350। তাহলে 3.7 কি? 3.7 মিনিট, তাই না? 3.7 মিনিট তোমার আসলে লাগবে, এটা তোমার আসলে বলতেছে। তুমি বলতেছে দেখো তুমি যদি 185 মাইল যেতে চাও এমন একটা গড়ে, যে তুমি আসলে ঘন্টায় 50 মাইল করে যাবা, এমন যদি তুমি চাও, ঠিক আছে, এটা তাহলে বলতেছে যে তোমার আসলে তাহলে 185 মাইল পার ঘন্টা যেতে 50 মাইলের সাপেক্ষে কত তোমার লাগবে, এটা বলছে। আমরা অ্যান্সার পাইলাম কত? 3.7। এখানে কি পাইলাম? এখানে ঘন্টা পাইছি, মিনিট পাইছি, না কি পাইছি বলুন তো? এটা কিন্তু মাইল টাইল কোনো কিছু না, এই সাইডে কিন্তু আওয়ার ছিল, ঘন্টা ছিল, তাহলে এখানে আমরা কি পাইছি? ঘন্টা পাইছি। এটাই বলতেছে দেখো তুমি যদি গড়ে 1 ঘন্টায় 50 মাইল করে যেতে চাও, 185 মাইল যেতে তোমার 3.7 ঘন্টার মতো সময় টময় লাগবে বলছে। ঠিক আছে, খুব ভালো কথা। তারপর আবার কি জিজ্ঞাসা করছে? বলছে দেখো চট্টগ্রাম থেকে একটা বাস 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে। ওকে, 2 ঘন্টায় কি করছে? 2 ঘন্টায় বেড়া 85 মাইল গেছে, ঠিক আছে। তাহলে আমার 85 মাইল যেতে কতক্ষণ সময় লাগছে? 2 ঘন্টা সময় লাগছে। এদিকে 185 মাইল যেতে কতক্ষণ সময় লাগতেছে গড়ে? 3.7 ঘন্টা সময় লাগতেছে। তাহলে বাদ দাও। ওকে ফাইন, ঠিক আছে, আমি তাহলে বাদ দিই যে 185 মাইনাস কত মাইল? 85 মাইল। 185 যেতে কতক্ষণ সময় লাগছে? 3.7 ঘন্টা। আর শুধু 85 মাইল যেতে কতক্ষণ সময় লাগছে? তোমার 2 ঘন্টা সময় লাগছে। তাহলে বাদ দিলে কত? 100 মাইল। 100 মাইল যেতে কতক্ষণ সময় লাগলো তোমার? 1.7 ঘন্টা সময় লাগলো। এটা বের করতে বলছে না, যে পরবর্তী 100 মাইল কত সময় গেলে ঘন্টায় 50 মাইল যাবে।
তো আমি দেখলাম যে ঘন্টায় 50 মাইল যদি যেতেই হয় তাহলে 185 মাইল যেতে টোটাল কত সময় লাগতো বের করছি। করার পর আমি বললাম যে ওকে ফাইন, তুমি 2 ঘন্টা 85 মাইল গেছো, খুব ভালো কথা, 2 ঘন্টায় বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর আমি বলতেছি ঠিক আছে, তাহলে তোমার এখানে যে বাকি 100 মাইল আছে সেটা তুমি 1.7 আওয়ার এই সময় তুমি যে চলে যেতে পারবা। ঠিক আছে, ঘন্টায় 50 মাইল বেগ যদি চাও, সেই বেগ আমি এখান থেকে আগে বের করে নিছি। এবং তোমার এখানে বলতেছে অ্যান্সার কি আছে দেখি। আল্লাহ, অ্যান্সার তো মিনিটে প্রকাশ করছে, তার এক মহা সমস্যা। কি একটা সমস্যা। তো চলো, 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই না? তাহলে কত ঘন্টা আছে? 1.7 ঘন্টা সমান কত মিনিট? 60 গুণন কত? 60 গুণন 1.7, এমন ব্যাপার স্যাপার আসবে। তেমন যদি হয় তাহলে 1 গুণ দিলে কত হয়? 60। আবার 60 6 দিয়ে গুণ দিলে কত হয়? 6 7 42 হয়ে যায়, তাই না? 42। তাহলে 60 যোগ 42 কত? 102। অ্যান্সার কি 102 আছে? আচ্ছা, তাহলে অ্যান্সার হবে 102। করে নি, এই ম্যাথটা আমাকে দিছিল, আমি একটা দাগ নিছিলাম, বলছিলাম যে আমি 1 ঘন্টার ক্ষেত্রে বের করি, এটা আমার যদি মূল কেন্দ্রবিন্দু হয়, এটা যদি ইস্ট হয় এটা কি? এটা হলো ওয়েস্ট। এটা যদি নর্থ হয় এটা কি? এটা হলো সাউথ। এক বেটায় গেছে পূর্ব দিকে, আরেক বেটায় গেছিল দক্ষিণ দিকে। পূর্ব দিকে কতক্ষণ গেছে? 20 মিটার। দক্ষিণ দিকে কতক্ষণ গেছে? 15 মিটার। তো এরকম যাওয়ার পর আমি যদি এটাকে একটু চিন্তা ভাবনা করি, এবিসি জিনিসটা আসলে কনভার্ট করে নিই, তাহলে আমি ধরলাম যে ধরেন আমি কি ধরতে পারি, এটা ধরলাম যে এ, তারপরে ধরলাম হলো বি, এটা ধরলাম হলো সি, এটা অতিভুজ আঁকাই দিলাম। তো আমি কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এভাবে বের করতাম, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসির মান কত হইতো? সমান রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবির মান কত ছিল? 20। দেন বি স্কয়ার, বিসির মান কত ছিল? 15। দেন 15 স্কয়ার দিলাম, দিয়ে মানটা এখানে কত আসছে? এখানে আমাদের 400 প্লাস 225 আসতো ইকুয়াল 625 আসতো ইকুয়াল 25 আসতো। এটা হলো তোমাদের 1 ঘন্টার মাঝখানের দূরত্ব। আমার বের করতে হবে কত ঘন্টার দূরত্ব? 3 ঘন্টার দূরত্ব। তাহলে 11 12 1 2 3 ঘন্টার দূরত্ব বের করতে হবে। তাহলে আমি জাস্ট এখানে কি করতাম, 25 গুণন 3 দিতাম, ইকুয়াল আমাদের 75 হয়ে যেত। সো এইভাবে আমরা জিনিসটা করতাম। সো এইভাবে পিথাগোরাসের সূত্রটা আমরা সহজ হিসাব করতে পারি। এটা আমাদের জন্য আরো মনে হয় সহজ হয়ে যায়, অন্যগুলো আমাদের জন্য আরো বেশি টাফ, এটা আমাদের জন্য আরো অনেক বেশি সহজ। ঠিক আছে, তো আপনি এইভাবে হিসাব করতে পারেন, এটা আপনার জন্য বেটার হবে আর কি। ওকে, চলেন নেক্সট ম্যাথ কি আছে। 120 মিটার। আল্লাহ, আবার ট্রেনের অঙ্ক দেয় দেখি। কমন সেন্সের হিসাব বলেন তো। ধরেন একটা রাস্তা, কি আছে? 120 মিটার ট্রেন, এটা হলো একটা সেতু। ঠিক আছে, এটা হলো একটা সেতু, এটা একটা সেতু, নিচে পানি আছে। ওকে, এই সেতুর দৈর্ঘ্য কত? সেতুর দৈর্ঘ্য হলো তোমার 330 মিটার। বলতো আমি যদি বলি 120 মিটার একটা ট্রেন, ট্রেন কত? ট্রেন 120 মিটার। ওকে, তুমি বলো তো 120 মিটারের ট্রেন এই সেতু অতিক্রম করতে টোটাল কি পরিমাণ দূরত্ব খরচ হবে? চিন্তা করো তো, চিন্তা করো। ধরো ট্রেন, এটার পরিমাণে ট্রেন, ট্রেন প্রথমে উঠছে, ঠিক আছে, ট্রেন কিন্তু এর উপর উঠছে, ট্রেনের উপর উঠছে, উঠছে, উঠার পর ট্রেন যখন এই মাথায়, ট্রেনের মাথা যখন এখানে, ঠিক আছে, তখন তোমার কি পরিমাণ ট্রেন কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? ট্রেনের মাথা যখন এখানে, সেতু কত ছিল? 330 মিটার না? তো ট্রেন ধরো 120 মিটার ছিল, এখানে 120 মিটার অতিক্রম করছে, আবার 120 মিটার দূরত্ব অতিক্রম করছে, টোটাল এই পর্যন্ত ট্রেন একটা দূরত্ব অতিক্রম করলো। করার পর ট্রেন সেতুর উপর কতক্ষণ থাকবে বলতো? কতক্ষণ থাকবে? এর সাথে আমি কি যোগ করবো? এর সাথে ট্রেনের দৈর্ঘ্য যোগ করবো না? ট্রেনের দৈর্ঘ্য এতটুকু, এটা হলো ট্রেনের লেস। ট্রেনের লেস দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার ছিল না? 120 মিটার ট্রেন না? 120 মিটার ট্রেন। তাহলে বলো ট্রেন কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে? চিন্তা করো তো, যেটা হলো 120 মিটার। তাহলে ট্রেনটা সেতু অতিক্রম করতে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? সেতু তো অতিক্রম করবেই, প্লাস ট্রেনের নিজের দূরত্ব অতিক্রম করতে হবে। ট্রেন 120 মিটার, ট্রেনের পা লাস্ট পর্যায়ে কোনটা এখানে থাকবে। তো ট্রেন যখন পুরা নিজের নিজের দূরত্বটা অতিক্রম করে ফেলবে, তখন তার পুরো সেতু অতিক্রম করতে পারবে। ঠিক আছে, তাহলে কত হইলো এখানে? 330 যোগ 120 ইকুয়াল টোটাল 450। ট্রেন 450 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে সেতু দিয়ে পার হওয়ার জন্য। এটা আসলে ঘুরে ফিরে তোমাকে বলবো। ওকে, তারপর কি বলতেছে? বলতেছে যে দেখো, ট্রেনটার গতিবেগ যদি ঘন্টায় 30 কিলোমিটার হয়, সেতুটি অতিক্রম করতে ট্রেন কত সময় লাগবে? ঠিক আছে, 30 কিলোমিটার এবং তোমার ঘন্টা বলছে, সময় বলছে, উত্তর দেখি যে আসলে সময় আছে হলো সেকেন্ডে। সময় যেহেতু সেকেন্ডে আছে, চলো এটাকে আমরা মিটার আর সেকেন্ডে প্রকাশ করে নিই। তাহলে এটাকে আমি এইভাবে বলতে পারবো যে চলো তো 30 মিটার, 30 কিলোমিটার মানে কি? 30,000 মিটার অতিক্রম করতে সময় লাগে কতক্ষণ? সময় লাগে 1 ঘন্টা। ওকে, সেকেন্ডে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান হলো 60 গুণন 60 ইকুয়াল 3600 সেকেন্ড, তাই না? 3600 সেকেন্ড হলো তোমার 1 ঘন্টা সমান। তাহলে
30,000 মিটার অতিক্রম করতে সময় লাগে হলো 3600 সেকেন্ড। তাহলে 1 মিটার সময় 1 মিটার অতিক্রম করতে কম সময় অতিক্রম করতে হবে, এটাই স্বাভাবিক। 3600 ডিভাইডেড বাই 30,000। তাহলে কত মিটার অতিক্রম করতে হবে ট্রেনের? ট্রেন অতিক্রম করতে কত সময় লাগবে? ট্রেন আসলে কত দূরত্ব অতিক্রম করতে হবে সেতু পার হওয়ার জন্য? সেতু পার হওয়ার জন্য ট্রেনের টোটাল 330 মিটার দূরত্ব প্লাস ট্রেনের নিচের দূরত্ব, এই দুইটা দূরত্ব অতিক্রম করলে কেবল ট্রেনটা এই সেতু থেকে বের হতে পারবে। কারণ ট্রেনের ভাই অনেক বড়, তুমি নয় ছোট একটা মানুষ, ট্রেন 120 মিটার অনেক বড় না। তো সেতু পার হওয়ার জন্য ট্রেনের নিজের দূরত্ব অতিক্রম করতে হবে, নাহলে ট্রেনের যে পিছনে অংশ, পিছন বগি, এটা সেতুর উপর থেকে যাবে না, বলো? এই আর কি ব্যাপার। সো এটা যদি আমি দেখি তাহলে কত মিটার এখানে আমাদের আছে? ট্রেন হলো 450 মিটার। 450 মিটার অতিক্রম করতে আমাদের লাগতেছে, এখানে গুণ দাও, 3600 গুণ 450 ডিভাইডেড বাই 30,000। কাটো, কাটাকাটি করে দেখো উত্তর কত আছে। দেখো উত্তর আসতেছে কত, এখানে 2 শূন্য কাটো, কাটলাম, 1 শূন্য কাটো, কাটলাম, তারপর কি হয় 36 থাকে আর 30 থাকে, আরো কাটাকাটি করতে চাও করো, 5 দিয়ে কাটো, 5 6 30, 5 দিয়ে কাটো, 5 9 45, আর কোনো কিছু হয় 6 দিয়ে কাটো, 6 6 36, আর কোনো কিছু হয় 6 9 54। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? অ্যান্সার হলো তোমার 54 সেকেন্ড, অর্থাৎ 54 সেকেন্ড লাগবে ট্রেনের ওই সেতুকে অতিক্রম করতে, অর্থাৎ সেতু প্লাস নিজের দূরত্বকে অতিক্রম করতে। তো এইভাবে আসলে তোমার ম্যাপটা এখানে সাজানো হয়েছে। আগে বুঝতে হবে কাহিনীটা কি, কেন সেকেন্ডে মিটারে বের করলাম? উত্তর সেকেন্ডে আছে ভাই, তো আমি কি করব? এবং এই দূরত্ব আমাদের মিটারে আছে, আমি যখন কিলোমিটারে যাইতাম তাহলে আমি কি চিন্তা করতাম বলতো? আমি ভাই বলতাম না যে 30 কিলোমিটার যাই কত 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাই হলো 1/30 ঘন্টায়। তাহলে এখানে কত মিটার আছে? 450 মিটার, আমি কিলোমিটারে প্রকাশ করতাম, প্রকাশ করে কি করতাম? বলতাম যে ভাই 0.45 কিলোমিটার যাই কত, 0.45 ইন্টু কি তোমাদের কি আসতো, সরি 0.45 ইন্টু 1 আসতো ডিভাইড বাই 30 আসতো। এখন ভাই এই 0.45 আমি 30 দিয়ে কেমনে ভাগ করবো? আর ক্যালকুলেটর আছে না, তো ক্যালকুলেটর যদি থাকতো এটাকে আমি ঘন্টায় প্রকাশ করতাম, ঘন্টায় প্রকাশ করার পর 3600 দ্বারা গুণ মারতাম, গুণ মাইরে আমার সেকেন্ড আসতো। এত কাহিনী করার ধৈর্য আমার আছে? আমার কাছে ক্যালকুলেটর আছে না। তো ক্যালকুলেটর না থাকার জন্য আমি এটাকে সেকেন্ডে প্রকাশ করে নিচ্ছি ভাই, যাতে করে আমার ঝামেলা না হয়, বুঝছো? এই জন্য তোমার এটাকে আসলে সেকেন্ডে প্রকাশ করে নেওয়া হয়েছে, এছাড়া এখানে আর কোনো কিছু না। জাস্ট এই থিঙ্কিংটা বুঝো, সেতু অতিক্রম করার জন্য কি পরিমাণ দূরত্ব লাগে, এই সেতু পারাতে হবেই, প্লাস ট্রেন 120 মিটার, ঠিক আছে? এই সেতু দ্রুত তোমার পার হতে হবেই, পার হয়ে যখন ট্রেন এই সেতুর মাথায় আসতেছে, তার মানে কি ট্রেন সেতু পার হয়ে গেছে? এই ট্রেনের দৈর্ঘ্য 120, যতক্ষণ পর্যন্ত 120 পার না হবে, নিজের দৈর্ঘ্য পার না হবে, ততক্ষণ পর্যন্ত ট্রেন কিন্তু এই সেতুর উপরে এরকম থাকবে। এই যে এখানে ছিল আস্তে যাচ্ছে 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 যাচ্ছে, যখন এখানে 120 হয়ে গেল, এই ট্রেনের গোড়া সেতু থেকে বের হয়ে চলে গেল। তাহলে টোটাল তোমার 450 মিটার দূরত্ব অতিক্রম কিন্তু করতে হচ্ছে। দ্যাটস দ্য ফ্যাক্টর। এটা বুঝলে নিচের টুকু সবাই পারে, উপরেরটাই হলো মেইন ফ্যাক্টর। তিনটা ম্যাথ আছে মাত্র, এটা অনেক মজার। দেখেন, পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতি অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন 7 কেজি, খালি বালতির ওজন কত? ঠিক আছে, বালতির পানি, তাই না? ওকে, তাহলে এখানে কি কি আছে? এখানে পানি যোগ আছে বালতি, ওকে, পানি যোগ বালতি কত? 12 কেজি, 12 কেজি, 12 কেজি লিখলাম, খুব ভালো। এবার আমাকে দিচ্ছে যে অর্ধেক পানি যোগ বালতি, তাই না? এখানে কি বলছে? বালতির অর্ধেক পানি, তার মানে এখানে বালতি পানি দুটাই আছে ভাই। তাহলে এখানে হাফ পানি, অর্ধেক পানি যোগ বালতি কত কেজি আছে? অর্ধেক পানি যোগ বালতি কত কেজি? 7 কেজি। ওকে, 7 কেজি। ওকে, তাহলে তুমি যদি বাদ দাও, এখানে কি ছিল? সম্পূর্ণ অংশ পানি, তাই না? এখানে এক অংশ পানি। ওকে, তো এটা যদি বাদ দিয়ে দাও, তাহলে এক অংশ পানি থেকে অর্ধেক পানি বাদ দিলে কি হয়? অর্ধেক পানি। আর বাদ যদি এখানে একটা কি আসতেছে, এখানে মাইনাস, এখানে কি আসতেছে? এখানে একটা মাইনাস আসতেছে, তাহলে 1 মাইনাস হাফ, একের থেকে হাফ বাদ দিলে হাফই হয়, সেটা আমি এখানে বের করে নিলাম যে 1 মাইনাস হাফ ইকুয়াল কত হচ্ছে? 2। এখানে 2 মাইনাস 1 ইকুয়াল তোমার হাফই হয়ে যাচ্ছে, তাই না? ওই পানির অংশ তোমার হাফই হইল। ওকে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি না যে এই অর্ধেক পানি, বালতি তো কাটা, প্লাস মাইনাসে কাটা, তাহলে অর্ধেক পানির ওজন কত? এখানেও মাইনাস, 7 থেকে 12 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 5 হচ্ছে। অর্ধেক পানির ওজন তোমার 5 কেজি। তাহলে একটু চিন্তা করো তো, অর্ধেক পানির ওজন যদি 5 কেজি হয়, তাহলে সম্পূর্ণ পানির ওজন কত? সম্পূর্ণ পানির ওজন কত? 5 গুণন 2 ইকুয়াল তোমার 10 কেজি হয়ে যাচ্ছে। এটা হলো তোমার সম্পূর্ণ পানি। ওকে, আবার একটু তাহলে চিন্তা করো তো, পানি ভর্তি বালতির ওজন, তার মানে কি বালতি প্লাস পানি ইকুয়াল কত? আমার দেওয়া ছিল যে এই যে বালতি প্লাস পানি ইকুয়াল দেওয়া ছিল হলো 12। এই 12 থেকে আমি কি বাদ দিলাম? বালতির অর্ধেক পানি 10 বাদ দিলাম। তো যদি আমি বাদ দিই 12 থেকে 10, তাহলে অ্যান্সার কত থাকে? অ্যান্সার থেকে গেলো বালতি, বালতি কত থাকে? বালতির ওজন তোমাদের কত? 2 কেজি, তাই না? এভাবে তুমি আসলে ম্যাথটা বের করতে পারো, এভাবে জিনিসটা আসলে সলভ করা যেতে পারে। সো
দ্যাটস দ্য প্রসিডিউর। এবার আমরা ম্যাথটা সলভ করতে পারি। যে এটা আমি লেখার কারণ অনেকে বুঝে না যে ভাই পানি বালতি থেকে হাফ বাদ দিলে বালতি কেন বাদ চলে যায়, বালতি কিভাবে বাদ গেল, এটা অনেকে বুঝে না। সেই জন্য আমি হাতে কলমে দেখালাম যে দেখো তুমি যদি আপনি বাদ দাও এই বালতি মাইনাস মাইনাসে কাটা যায় ভাই, বালতির ওজনটা বাদ চলে যায়। এই জন্য আমি ম্যাথমেটিক্যাল টার্মে আসলাম যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এভাবে আমরা আসলে পানির বালতি ওজন অর্ধেক পানি গেলে কি হবে না হবে এরকম একটা ম্যাথ সলভ করলাম। তো এটা যেটাই দিক তুমি এটা লজিক খুঁজে পাবা, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এই লজিক গুলো তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। নেক্সট, এবার কি বলছে, 50কে এমন দুই অংশে বিভক্ত করুন যেন এক অংশের দ্বিগুণ 75 অপেক্ষা যত কম, অপর অংশের 3 গুণ 45 অপেক্ষা তত বেশি। মাথা নষ্ট করে ফেলাইছে। চলো 50 দুইটা অংশে ভাগ করতে বলছে, ধরলাম একটা অংশ এক্স, একটা অংশ যদি এক্স হয় তাহলে একটা অংশ কি হবে 50 মাইনাস এক্স। 50 থেকে এক্স বাদ দিলে যত সেটা আমাদের আরেকটা অংশ হবে। এরকম কি ব্যাপার না? ধরার পর কি বলছিলাম, আমি একটা অংশ ধরছিলাম এক্স আর একটা অংশ কি ধরছিলাম 50 মাইনাস এক্স ধরছিলাম। এটা হলো এক অংশ, এটা হলো অপর অংশ। তোমাকে বলছে যা যা বলছে তা তা করছি। আমাকে বলতেছে যে একটা অংশের দ্বিগুণ 75 অপেক্ষা যত কম। আচ্ছা একটা অংশের দ্বিগুণ করলাম, এটা 75 থেকে যত কম। ওকে এটা 75 থেকে যত কম, ঠিক আছে বাদ দাও। 75 থেকে যত কম, এই যে এই মানটা কিসের সমান হবে বলছে, এই মানটা অপর অংশের 3 গুণ অপেক্ষা তত বেশি। ওকে অপর অংশের 3 গুণ অপেক্ষা তত বেশি। আচ্ছা এই মানটা অপর অংশের 3 গুণ অপেক্ষা তত বেশি। আচ্ছা 3 গুণ লেখা, অপর অংশের 3 গুণ আমি লিখলাম 3 ইন্টু 50 মাইনাস এক্স। ঠিক আছে, এই 3 গুণের চেয়ে এই মানটা কি, এই মানটা কি অবস্থায় আছে বলছে যে এই মানটা আমাদের বেশি অবস্থায় আছে। তাহলে বলো এখানে কি আমরা ভুল করছি? একটা জিনিস ভুল করছি না? কি ভুল করছি? এখানে যোগ হবে প্লাস 45 হবে নাকি মাইনাস 45 হবে? আমাকে তো বলছে যে এই মানটা কি হবে 3 গুণের চেয়ে, আমাকে বলছে অপর অংশের যে 3 গুণ সেটা 45 অপেক্ষা বেশি বলছে, তাই না? তাহলে এখানে আমার কি করতে হবে, যোগ দিবা নাকি বিয়োগ দিবা? এটা কিন্তু বিয়োগ দিতে হবে, এটা কিন্তু যোগ হবে না। এখানে কিন্তু আমরা মিস্টেক করে ফেলাইছিলাম। তাহলে এখানে আমাদের কি হতো, এখানে কিন্তু আমাদের আসলে বিয়োগ হতো। জিনিসটা আমরা দেখার চেষ্টা করতেছিলাম। কেন বিয়োগ হলো তুমি থিওরিটা একটু ম্যাচ করার চেষ্টা করো, তাহলে আরেকটু ভালো মতো বুঝতে পারবা। প্রথম অংশ বুঝছো যে 2 গুণ 75 থেকে বাদ দিবা, দিয়ে একটা মান পাওয়া যায়। এখানে একটা ভ্যালু তুমি মান পাবা। যেই মানটা পাবা এই মানের ক্ষেত্রে কি বলে, বলে যে অপর অংশের 3 গুণ 45 অপেক্ষা তত বেশি। আচ্ছা অপর অংশের 3 গুণও করছো, খুব ভালো। এবং এটা কিসের চেয়ে বেশি, এই 3 গুণ কি কি পরিমাণ মানের চেয়ে বেশি, বলে এই 3 গুণ তোমার 45 এর চেয়ে বড়, 45 এর চেয়ে বেশি। যেহেতু 45 এর চেয়ে বেশি তাহলে তুমি একটু বাদ দিবা না? যদি বলতো ওই অপর অংশের 3 গুণ তোমার 45 এর চেয়ে কম, যদি 45 এর চেয়ে তোমার কম হইতো তাহলে তুমি কি করতা, 45 থেকেই ওই জিনিসটা বাদ দিতা, বাদ দিয়ে যেটা আসতো সেটা। কিন্তু এবার তোমার কি বলছে, অপর অংশের 3 গুণ 45 এর চেয়ে বেশি। 45 এর চেয়ে বেশি মানে কি, 3 গুণ করে আমার যত মান আসবে, এখানে আমার যত মান আসবে এই মানটা আমার 45 এর চেয়ে বড়। যেহেতু 45 এর চেয়ে বড় আমার সমান সমান বানাইতে হবে, তাই আমি কি করে দিছি, এখানে আসলে মাইনাস করে দিছি। তাই এখানে আসলে জিনিসটা মাইনাস আসছে। তো এখানে আসলে ক্যালকুলেশনটা সাজানোটাই তোমার সবচেয়ে বড় ব্যাপার। ক্যালকুলেশন তুমি যদি সাজাও তাহলেই তোমার পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। তাহলে এখানে কি হইলো, এখানে তোমার মাইনাস হইলো। এখন তুমি ফরওয়ার্ড সলভ করো, এটা আর কোনো ব্যাপার না, এটা এখন ইজি হয়ে যাবে। চলো দেখি, 75 মাইনাস 2x দিলাম, দেওয়ার পর 150 মাইনাস 3x দিলাম, মাইনাস এখানে কত ছিল 45 দিলাম, ফাইন। তারপর আমরা একটু একটু সলভ করি, একত্রে না করে একটু শর্ট করে যেন সবাই বুঝতে পারি। তাহলে 150 থেকে যদি আমি এখানে কত বাদ দিই, 150 থেকে যদি আমি 45 বাদ দিই তাহলে এখানে 105 আসতেছে, মাইনাস 3x আসতেছে। ওকে সব এই সাইডে নিয়ে আসো, 75 মাইনাস 2x মাইনাস 105 প্লাস 3x ইকুয়াল 0। তো x x যদি কাটে এখানে থাকতেছে কত x, আর এখানে কি থাকতেছে, তুমি যদি আসলে 75 মাইনাস কত 105 করো তাহলে তোমার 85 95 105 তোমার মাইনাস 30 আসতেছে ইকুয়াল 0। তাহলে x এর মান তোমার কত হয়ে যাচ্ছে, x এর মান তোমার 30 হয়ে যাচ্ছে। তো x এর মান যদি 30 হয়ে যায় তাহলে তোমার 50 মাইনাস x এর মান কত হবে, এটা হবে হলো 20। তাহলে অ্যান্সার তোমার কি, অ্যান্সার হচ্ছে একটা 30 আর একটা হচ্ছে 20। তাহলে 30 আর 20 যেহেতু বলছে তাহলে তুমি এখানে কোনটা টিক মারবা, এখানে তুমি আসলে খ নাম্বারটা টিক মারবা। মানে ইকুয়েশনটা ম্যাচ করানোটাই বড় ব্যাপার। ম্যাচ করানোর পর তোমার আর কোনো সমস্যা নেই। জাস্ট বলে যে একটা অংশের দ্বিগুণ 75 অপেক্ষা কম, 75 অপেক্ষা দ্বিগুণটা কম, যেহেতু কম বাদ দাও, যত হয় কম করলে বিয়োগ দ্বিগুণ 75 থেকে বাদ দিলে যত হয়, 75 থেকে ওই দ্বিগুণ বাদ দিলে যত হয়, এই মানটা কি হবে, এই মানটা বলে যে অপর অংশের 3 গুণ থেকে তত বেশি। অপর অংশের 3 গুণ থেকে এই মান যেহেতু বেশি বলছে, ওকে তাহলে কি দাও, মানটা বাদ দিয়ে দাও, কারণ অপর অংশের 3 গুণ থেকে 3 গুণ হচ্ছে 45 বেশি, ওখান থেকে 45 বাদ দিলে জিনিসের সমান সমান হবে, তাই না ব্যাপারটা? বলছে
এখান থেকে এটা বাদ দিলে যত মান হয়, এখান থেকে 45 45 বাদ দিলেও তোমার তত মান হবে। এই জিনিসটা আসলে বেশি বলে চালাই দিছে, তো একটু ঘুরাই দিছে, এই জন্য আমাদের সমস্যা হয়েছে। তো এই ম্যাথটা আমাদের আসলে ইকুয়েশনটা ঠিক করলে তারপর আর কোনো সমস্যা হয় না। তো এই ম্যাথটা আমাদের আসলে আমাদের এইভাবে সলভ করতে হবে। চাল ভর্তি একটি পাত্রের ওজন খালি পাত্রের ওজনের 7 গুণ। ওকে, ওই রূপ 60টি খালি পাত্রের ওজন 14টি হলে প্রতিটি পাত্রে কত কেজি করে চাল ধরবে? আচ্ছা ঠিক আছে, চলো দেখি আমরা একটু পারি কিনা। চলো, খালি পাত্রের ওজন কত? এক্স। চাল ভর্তি পাত্র যেটা আমার বলছে সেটা তাহলে আমি কি বলবো, আমার টোটাল ওজনের যেহেতু 7 গুণ, তাই না? আর চাল ভর্তি পাত্রের ওজন খালি পাত্রের ওজনের 7 গুণ। ওকে ঠিক আছে। আমার যদি এটা খালি পাত্রের ওজন 7 গুণ, খালি পাত্রের ওজন যদি এক্স হয়, তাহলে চাল ভর্তি পাত্র কত হবে? চাল ভর্তি পাত্র হবে আমার 7x। 7x হলো আমার চাল ভর্তি পাত্র। এই চাল ভর্তি পাত্র মাইনাস পাত্র, এটা তো পাত্র তাই না, পাত্র সমান এক্স ধরছিলাম, শুধুমাত্র পাত্র সমান আমি এক্স ধরছিলাম, তাই না? ওকে, তো চাল ভর্তি পাত্র, চাল যোগ পাত্র লেখো, চাল যোগ পাত্র মাইনাস পাত্র, কি পাচ্ছ? শুধুমাত্র চাল পাচ্ছ। চাল তাহলে কত পাচ্ছ তুমি? 7x মাইনাস এক্স যদি হয় তাহলে চাল তুমি পাচ্ছ 6x। ঠিক আছে, এটা হলো তোমার চালের পরিমাণ। 7টি খালি পাত্রের ওজন কত কেজি? 7টি খালি পাত্রের ওজন তোমার হলো 14 কেজি। ঠিক আছে, ওকে, 7টি খালি পাত্র, তাহলে আমি চলো তাহলে 7টি খালি পাত্রের ওজন কত কেজি হচ্ছে? 14 কেজি। ঠিক আছে, আমার একটি খালি পাত্রের ওজন কত দেওয়া আছে দেখি, আমি একটু চিন্তা করি তো। তাহলে একটি খালি পাত্রের ওজন কত? 14 ডিভাইডেড বাই কত হচ্ছে আমার? 7 ইকুয়াল কত হচ্ছে তোমার? আমি যদি একটু চিন্তা করি, 7 কোনো 14 ইকুয়াল আমাদের 2 কেজি হয়ে যাচ্ছে। তাহলে একটা খালি পাত্রের ওজন কত হচ্ছে? 2 কেজি হচ্ছে। তাহলে আমি এখন এখানে একটু হিসাব করার চেষ্টা করি তো। আমাকে বলছে যে এটাই যদি হয় তাহলে প্রতি পাত্রে কত কেজি করে চাল ধরে। প্রতি পাত্রে কি পরিমাণ চাল ধরে? চাল যোগ পাত্র মাইনাস পাত্র বাদ দিয়ে আমি কি বের করছি? বের করছি যে অ্যান্সার হলো 6x। তাহলে 6 গুণন 2 ইকুয়াল হলো 12 কেজি। তাহলে প্রতি পাত্রে তোমার 12 কেজি চাল ধরতেছে। আমি বের করলাম তো একটা খালি পাত্রের ওজন কত, উত্তর আসলে 2 কেজি। ঠিক আছে, তারপরে বললো যে তোমার পাত্রের ওজন যদি তুমি এক্স ধরো, ধরলাম পাত্র ওজন তোমার যদি তুমি শুধুমাত্র এক্স ধরো, আমি এখানে ধরছিলাম যে পাত্র খালি পাত্র যদি এক্স ধরো, এবং এটা 7 গুণ কি আছে, তুমি বলতেছো চাল ভর্তি পাত্রের ওজন, তাহলে কত হয়? 7 গুণ হয়। তাহলে চাল যোগ পাত্র কত বলছিল এখানে তোমার? চাল যোগ পাত্র বলছিল 7x। তাহলে চাল পাত্র থেকে তুমি যদি পাত্র বাদ দাও তাহলে কি হয়? 7x মাইনাস এক্স হয়, 6x হয়। তাহলে 6x কি তোমার চাল না? হ্যাঁ চাল, এটাই বের করলাম। এবং এক্স সমান তুমি পাত্র ধরছিলাম। একটা পাত্রের ওজন কত? একটা পাত্রের ওজন বের করলাম 2 কেজি। তাহলে তোমার এখানে কয়টা পাত্র ছিল? আচ্ছা পাত্র যাই থাকে, একটা পাত্রের ওজন 2 কেজি। তুমি চালের ইকুয়েশন কত বের করে ফেলছিলাম? বের করে ফেলছিল যে 6x। তো তুমি 6 এর সাথে x এর মান যেহেতু 2 ছিল, তাই 6 গুণ 2 এর জিনিসটা উত্তর কত বের করে ফেলছো? অ্যান্সার 12 বের করে ফেলছো। আর কি আছে? আচ্ছা লাস্ট এটা আমরা ওটা একদম সহজ, ওটা নিজে পারবেন, আমি ইকুয়েশন জাস্ট বের করে দিব। দেখেন এটা আবার কি বলছে, এই ম্যাথ কিন্তু আসবে ভাই। স্যার যদি একটু রাগারাগি করে, স্যার কিন্তু এই ম্যাথ দিবে দিবে দিবে, শিওর এই ম্যাথ কিন্তু দিবে, সাবধান। ওকে, বলছে যে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় ভাড়া করা হলো, প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে, ঠিক হলো। ঠিক আছে, ওকে, তো আমি ধরি ছাত্রছাত্রীর সংখ্যা কত, চলো ছাত্র বা ছাত্রীর সংখ্যা হলো, ছাত্র সংখ্যা হলো ধরো এক্স। তাহলে প্রত্যেকে কি পরিমাণ ভাড়া বহন করবে? টোটাল ভাড়া কত ছিল? টোটাল ভাড়া ছিল হলো 2400 টাকা। তো 2400 ভাগ এক্স, টোটাল ভাড়া ডিভাইড বাই টোটাল মানুষ, তাহলে এটা প্রত্যেকের ভাড়া না? ওকে, প্রত্যেকের ভাড়া, প্রত্যেকের ভাড়া। তো প্রত্যেকের ভাড়া কত? দেখলাম যে ভাই 2400 ভাগ এক্স। ঠিক আছে, খুব ভালো। তো এটা আমার ছিল হলো প্রথমে একটা ভাড়া। ঠিক আছে, তারপর বললো যে অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা করে কমে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে অতিরিক্ত কতজন ছাত্রছাত্রী গেছে? টোটালের সাথে আরো 8 জন গেছে। ঠিক আছে, আসো তো আমার টোটাল ভাড়া কত ছিল? নর্মালি লাগতো বাস ভাড়া, বাস ঠিক করছে কত টাকা দিয়ে? 24 টাকা দিয়ে, 2400 টাকা দিয়ে। ওকে, কয়জন বেশি গেল? বেশি গেল কতজন? আর আচ্ছা তোমার এখানে বেশি গেল কতজন? আমি দেখতেছি যে 10 জন ছাত্র আরো বেশি গেল। ওকে, দাও বেশি দাও। তাহলে এক্স এর সাথে আরো 10 যোগ করলাম করলাম, তাহলে এটা কত? 10 জন ছাত্র যখন বেশি যাচ্ছে, তখন এখানে আমাদের কি, আমাদের সেই পরিমাণ টাকা প্রতিজনের তখন কত টাকা করে লাগতেছে। ঠিক আছে, যখন 10 জন বেশি যাচ্ছে তখন প্রতি ছাত্রছাত্রী কত টাকা করে লাগতেছে। তাহলে এখন ইকুয়েশন কি করব? তাহলে এখন বলো 10 জন বেশি যাওয়ায় আমাদের টাকা কম লাগবে না? অবশ্যই টাকা আমাদের অনেক বেশি কম লাগবে, কারণ 10 জন যেহেতু সেখানে বেশি যাচ্ছে।
তাহলে ইকুয়েশন আমি কি করব, আমার বলছে কমে যাওয়ায় প্রত্যেকের ভাড়া 8 টাকা করে কমে গেল, ঠিক আছে 8 টাকা করে কমাও, তাহলে কি হবে এখানে আমাদের 2400 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2400 ডিভাইডেড বাই এক্স প্লাস 10 ইকুয়াল কত, 8 টাকা করে কমে গেছে না প্রত্যেকের ভাড়া, প্রত্যেকের ভাড়া 8 টাকা করে কমে গেছে। সো এই হলো তোমার ইকুয়েশন। এই ইকুয়েশন এখন তুমি যদি সলভ করো তাহলে অ্যান্সার শেষ। চলো এটা একটু সলভ করি। x আর x প্লাস 10 ইকুয়েশন কেমন হবে, এমনই থাকবে x ইনটু x প্লাস 10, যেহেতু লসাগু কোনোটাই তুমি বাদ দিতে পারবে না, তো বাদ দিতে যদি এখন না পারো তাহলে এখানে তুমি যদি x রাখো তাহলে এখানে কি হচ্ছে বলো তো, 2400 ইনটু x প্লাস 10 মাইনাস কি হচ্ছে, মাইনাস হচ্ছে 2400 x কত দাঁড়াচ্ছে, 8 দাঁড়াচ্ছে। ওকে, তো এখানে তুমি যদি একটু গুণটুন করার চেষ্টা করো দেখো তো কি হয়, আমি একটু চেষ্টা করি। 2400 x সাথে কি আছে, x প্লাস 10 আছে তাই না, প্লাস 24000, ঠিক আছে, মাইনাস কি আসতেছে আমাদের এখানে দেখতেছি যে 2400 x আসতেছে ডিভাইডেড বাই কি আসতেছে, এখানে যদি আমি গুণ দিই একটু x স্কয়ার প্লাস 10x, এমন কোন ব্যাপার আসতেছে, ইকুয়াল কত হয়ে যাচ্ছে, ইকুয়াল আমাদের 8 হয়ে যাচ্ছে। আমরা কি কোনো কিছু ভুল করছি, 2400 তো কাটা যায় রে ভাই, কাটা গেলে তো ম্যাথ সহজ হয়ে গেল, আসলে কি তো সহজ হবে। আচ্ছা কাটেন, কাটা যেহেতু যাচ্ছে কাটেন, কি আর করবেন কাটেন, এই দুটা কাটলাম, কাটার পর এখানে আমাদের তাহলে কি হলো, এখানে আমাদের হলো 24000 ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 10x, আমরা একটা ম্যাথ এক্স স্কয়ার প্লাস 10x, তারপর উপরে কত থাকতেছে 8 থাকতেছে, ফাইন। আমি আবার 8 গুণ দিব, 8 গুণ দিলে এখানে কি হবে 24000, 24000 ইনটু 8 গুণ যদি দিই তুমি 8 দাও তাহলে কত হচ্ছে 8x স্কয়ার প্লাস আমি যদি দেখি 80x, ঠিক আছে, এমন একটা ব্যাপার স্যাপার হচ্ছে। তাহলে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে ব্যাপারটা কিরকম হয় একটু চিন্তা করে চলতো, 8x আমি যদি এই সবগুলো মাইনাস এই পাশে নিয়ে যাই উল্টাই যাবে আমাদের, তাহলে 8x স্কয়ার প্লাস কত 80x, তারপর কত হয়, তারপর এখানে আমাদের জিনিসটা মাইনাস হয়ে যেত তাই না, মাইনাস 24000 এমন হয়ে যেত, ইকুয়াল 0 হয়ে যেত। এখন এটা আবার আমি যদি 8 দ্বারা কাটতে চাই তখন কি হবে দেখি চলো তো, 8 দ্বারা যদি কাটি, 8 দ্বারা যদি কেটে দিই তাহলে এখানে হলো x স্কয়ার, এখানে হলো 10x, আর এখানে কত 3 8 24, অর্থাৎ 8 দ্বারা যদি তুমি কাটো 8 24, 3 8 24 ইকুয়াল তোমার 3000 হয়ে যায়, এমন ব্যাপার স্যাপার হয়, ইকুয়াল 0। এখন এইটা লসাগু করতে হবে, 3000 কিভাবে ভাঙা যায়, কততে ভাঙা যায়, 3000 কত 5 6 30 মেলে, মেলে দেখি চলো তো, এক্স স্কয়ার মেলে 5 6 30, 5 6 30 তাহলে 50 আর 60 প্লাস 60x মাইনাস 50x মাইনাস 3000, এমনই তো হয় নাকি। ওকে, তো ঠিক আছে নাকি ভুল লিখছি, এটা ভুল হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আচ্ছা 60x মাইনাস 50 হাতের লাগে এগুলো একটু বুঝিয়ে, ওকে তাই যদি হয় মিলছে দেখি তো, 60 থেকে 50 বাদ দিলে 10, হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে। এই যদি কমন নেন তাহলে কি হবে বলেন তো, x প্লাস 60 হবে, ওকে তো মাইনাস 50 যদি কমন নেন তাহলে কি হবে বলেন তো, x প্লাস 5 6 30 60 হয়ে যাবে, ইকুয়াল 0। তাহলে দুটো মান আমার দাঁড়াচ্ছে, কি কি মান দাঁড়াচ্ছে আমি একটু দেখার চেষ্টা করি। একটা হলো x মাইনাস 50, আর এটা কত আসতেছে, আরেকটা আসতেছে হলো, আরেকটা হলো তোমার x প্লাস 60, ওকে। দুটো মান যদি আমি এখন একটু সলভ করার চেষ্টা করি, এই দুইটা মানকে আমি এই সাইডে নিয়ে আসলাম, তাহলে আমাদের কি হচ্ছে জিনিসটা, x মাইনাস 50 যদি হয় x মাইনাস 50 ইকুয়াল 0, তাহলে x সমান একবার হলো 50, আরেকবার কি x সমান আরেক x প্লাস 60 ইকুয়াল যদি 0 হয় তাহলে x সমান একবার মাইনাস 60, এটা নন ভ্যালিড, এটা কখনোই গ্রহণযোগ্য না। তাহলে x এর মান কত হলো, x এর মান আমাদের 50 হয়ে গেল। তাহলে x এর মান সমান কি ধরছিলাম, ছাত্র বা ছাত্রীর মান ধরছিলাম হলো আমরা 50। তাহলে বলছে বাসে কতজন ছাত্র বা ছাত্রী গিয়েছিল, এখানে আমাদের বলছিল যে অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী বেশি যাওয়ায়, তো অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রীর মান কত ছিল বলেন তো, মান শিখিত আছে, প্রথমে ছিল হলো x, x হলো টোটাল ছাত্রছাত্রী, এর সাথে আরো কতজন গেছিল, এই যে x প্লাস 10 তো নতুন তাই না, এখানে x প্লাস 10 ছিল না, এটা নতুন, আরো বেশি 10 জন যখন গেল তাহলে তখন কত হচ্ছে 50 প্লাস 10, তাহলে ইকুয়াল টোটাল ছাত্রছাত্রী কত হয়ে যাচ্ছে 60 জন হয়ে যাচ্ছে, তাহলে 60 হলো আমাদের অ্যান্সার, এই আর কি ব্যাপার। সেটা আপনি এইভাবে করবেন। এখন বলতে পারেন যে ভাইয়া এটার শর্টকাট পসিবল, ভাই এটা তো শর্টকাট নাই, এটা কিভাবে শর্টকাট দিল, এটা এই ম্যাথ দিলে আসলে 1 মিনিট খাবে ম্যাথ, আপনি যখন এই ম্যাথ অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি খুব দ্রুত ইকুয়েশন বের করতে পারবেন, কোনো উপায় নাই, এটা আপনার একটু টাইম খাবেই, হ্যাঁ। আর এই ম্যাথ পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই জন্য বলা হয় যে ম্যাথ কোশ্চেন সবার লাস্টে করতে হয়, কারণ ম্যাথে তো আলাদা পাস নাই, অন্যরকম ঝামেলা টামেলা নাই, তো আগে করলে তুমি ঝামেলায় পড়বা,
টাইম বেশি লাগবে, লাস্টে যে হাত পা কাঁপাকাঁপি করবে। তাছাড়া তুমি যেগুলো আগে পারো সেগুলো কমপ্লিট করো, কমপ্লিট করে ম্যাথ কোশ্চেন সবার লাস্টে করো, তখন ম্যাথের উপর তুমি টাইম ইনভেস্ট করবা। এটা হলো তোমার ম্যাথ করার নিয়ম, এইভাবে আসলে তোমার ম্যাথ করা উচিত। কোন স্থানে যত লোক ছিল তারা প্রত্যেকে তত 5 পয়সা করে, লোক ছিল হলো এক্স, তাহলে প্রত্যেকে চাঁদা কত দিল, যত লোক ছিল তত 5 পয়সা, ততগুলা 5 পয়সা। লোক ছিল হলো এক্স, এক্স এর সাথে কতগুলা 5 পয়সা, এক্স সংখ্যক 5 পয়সা চাঁদা দিল হলো তোমার প্রত্যেকে, তাহলে প্রত্যেকে চাঁদা দিল কত 5x। যত লোক ছিল তার আবার তত লোকের গুণ, তত গুণ চাঁদা দিছে বাইরে ভাই। 5 পয়সার তত গুণ পরিমাণ, 5 টাকা না ভাই, 5 কোটি না, 5 পয়সা বলছে, পয়সা। 5 পয়সার তত গুণ পরিমাণ চাঁদা দিছে। বলতেছে দেখো এখানে যদি 100 জন লোক থাকে তাহলে 5 পয়সার 100 গুণ পরিমাণ চাঁদা আমরা প্রত্যেকে দিব। এখানে যদি 10 জন লোক থাকে তাহলে 5 পয়সার 10 গুণ পরিমাণ চাঁদা আমরা প্রত্যেকে দিব। তিনি আসলে এই কথা আসলে এখানে বলছে। হ্যাঁ, বি ইউনিটে এগুলো ম্যাথ আসবে, ঠিক আছে। তাহলে কোন স্থানে যতজন লোক ছিল, আমি বলছি লোক ছিল হলো কতজন, লোক ছিল হলো একজন, প্রত্যেকে চাঁদা দিচ্ছে কত 5x, তাহলে টোটাল চাঁদা কত, টোটাল চাঁদা হলো 5x ইন্টু x ইকুয়াল 5x স্কয়ার, এটা হলো তোমার টোটাল চাঁদা, ঠিক আছে, বলছো খুব ভালো। তারপর টোটাল চাঁদা কত হয়েছে, 31.25 টাকা হয়েছে, কতজন লোক ছিল, খুব ভালো। তো চলো 5x স্কয়ার সমান কি দিছে, টাকা দিছে নাকি পয়সা দিছে, চাঁদা কি দিছে, চাঁদা দিছে ভাই পয়সা, তো টাকাকে পয়সাতে কনভার্ট করতে হবে না, করো কনভার্ট। 31.25 গুণন 100, ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 2 দিকে চলে যাবে, 3125 হয়ে যাবে। ওকে, তাহলে 5x স্কয়ার সমান কত, 3125, x স্কয়ার সমান কত, 3125 ডিভাইডেড বাই 5, ভাগ দাও কত আসে, 5 ভাগ 3125, তাই না, ভাগ দাও 3125, তাহলে 5 6 30, হাতে থাকে 1 2, 5 2 10, 7 থেকে 2 5, 5 5 25, 625। ওকে, তাহলে এক্স স্কয়ার সমান কত আসতেছে, এক্স স্কয়ার সমান আসতেছে তোমার হলো 625, তাহলে এক্স এর মান কত, রুট ওভার 625, রুট ওভার 625 সমান কত হয়, 25 হয়। সেখানে কতজন মানুষ ছিল বাবা, 25 জন মানুষ ছিল, শেষ। এই হলো তোমার 25 জন মানুষ। আমরা যতগুলো অ্যারিথমেটিক করলাম এর বাইরে নরমালি আর কোনো টাইপ থাকতেই পারে না। আপনার সবচেয়ে কঠিনতম যতগুলো টাইপ ছিল আপনি জানেন, আপনি যখন 9 10-এ ছিলেন আপনার এই ম্যাথগুলো সবচেয়ে ভয় লাগতো, মনে করে দেখেন। এই জন্য বলে যে তুমি শিখতে যখন হবে পারফেক্ট টাইমেই শিখো। এখনো তুমি যদি না শিখো, বিসিএস এর টাইমে কিন্তু এগুলাই আসে, শিখতে হবে। বিসিএস এর টাইমেও যখন না শিখবা, তোমার বাচ্চা কাচ্চা হবে তখন শিখতে হবে, বাচ্চা কাচ্চাকে এগুলো ম্যাথ করাইতে হবে। তখনও যদি না শিখো, তুমি যখন নাতি নাতনি হয়ে যাবা, তখন তোমার যখন নাতি নাতনি হবে বলবে নানি নানা নানু আমাকে একটু ম্যাথটা করে দেখাও তো, তোমার লজ্জা সামলানোর জন্য তখনও তোমার শিখতেই হবে। শিখতে যেহেতু হবে ভাই, তুমি এখনই শিখো, কোনো লাভ আছে, কোনো তো লাভ নেই। সো এই আর কি ব্যাপার, সো এই আর কি ব্যাপার। 9 10 এর এই ম্যাথগুলো আমরা খুব ভালো মতো করছিলাম। বিশেষ করে যে আমি যেহেতু বলছিলাম আগে থেকে জানেন যে আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, সবসময় রোল 1 থাকতো, তো রোল 1 থাকার সুবাদে আমরা ম্যাথ নিয়ে গবেষণা করতাম আমাদের টাইমে, ঠিক এই ম্যাথটা কিভাবে করা যায় বিভিন্ন রকম স্টাইলে। আমরা কিছু বন্ধু বান্ধব ছিল, গবেষণা করতাম। একজন আছে হলো ওই আছে পাবনা আর্কিটেকচারে আছে, একজন আছে বুয়েটে 222তম ট্রিপলিতে আছে, আর আমি এখানে। আফসোস আমি হুট করে লাস্টে যাই কি সায়েন্সের প্রিপারেশন নিব না, আইবিএ পড়বো, ম্যাথ পড়বো, বিজনেস পড়বো। এই বিজনেস পড়তে যায় আর জীবনে এই অবস্থা, নাহলে সব কিছু ঠিক থাকলে আমি বুয়েটে থাকতাম। আমার বন্ধু যে আমার দেখে দেখে লিখতো বেড়া বুয়েটে আছে, আর আমার কি অবস্থা। যাই হোক, জীবনে কোনো আফসোস নেই, সমস্যা নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তী সময়টা আমরা আসলে ক্র্যাক করে ফেলবো, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে, আক্ষেপ বা আফসোস করে কোনো লাভ নাই। তো আসলে আপনার ম্যাথটা এই কয়টাই ছিল, আপনার জীবনে যতগুলো ম্যাথ থাকতে পারতো সবগুলো ম্যাথ আমরা আসলে সলভ করানোর চেষ্টা করলাম পাটিগণিতে। এর চেয়ে কঠিন আর কোনো কিছু আসা সম্ভব না, আমরা যা করেছি এটাই সবচেয়ে কঠিন। বরং আপনি ম্যাথ বইটা খুললে আমরা যখন প্র্যাকটিস ফাইল দিব, আপনি এর চেয়ে সহজ পাবেন, বই এর চেয়ে কঠিন কখনো পাবেন না। ওকে, আর নোট যা করছিলেন প্লিজ গ্রুপে পোস্ট করে দিন, এটা আসলে ভালো হবে। ওকে, সো একটুকু আমাদের ছিল। হ্যাঁ, চৌবাচ্চার প্রশ্নটা আরেকবার করে দেন, নাম্বারটা ভুলে গেছি। আচ্ছা চৌবাচ্চা, চলুন চলুন দেখি চৌবাচ্চা কি হয়েছিল, আমরা দেখে আসি কত নম্বর জানি ছিল, দেখি দাঁড়ান। চৌবাচ্চার ম্যাথটা অনেক স্পেশাল, অনেক সুন্দর একটা ম্যাথ। ওয়েট, চৌবাচ্চার ম্যাথ আপনাকে যেভাবে বলবে আপনার সেভাবে ইনস্ট্রাক্ট করতে হবে। ওকে, কত নম্বরে যে ছিল, এই যে পাই গেছি। আমরা একটা ভাই যা বলছে করো, একটা চৌবাচ্চা আঁকাইছি, মুখস্থ হয়ে গেছে আমার এই ম্যাথ এখন। এই একটা নল, এই একটা নল, এটা হলো আমার প্রথম নল, এটা হলো দ্বিতীয় নল। তাহলে মুখস্থ বলতেছি যে দেখো, তোমাকে বলতেছে দুটা নল মিলে একসাথে কত মিনিটে ফিল আপ করে, ফুল ফিল আপ করতে টাইম লাগে হলো 8 মিনিট, এটা বলছে, ঠিক আছে। তারপর বলছে যে তুমি 8 মিনিট যেহেতু ফিল আপ করতে লাগে, 4 মিনিট পর
প্রথম নলটা অফ করে দেওয়া হইলো, 4 মিনিট পর প্রথম নল অফ করা হইলো। তো আমি কি করব? তো 4 মিনিট পর যখন প্রথম নল অফ করা হইলো, তার মানে কি এইটুকু অংশ 8 মিনিটে যদি তোমার সম্পূর্ণ অংশ, ফুল অংশ যদি এখানে পূর্ণ হয়ে থাকে, সম্পূর্ণ অংশ যদি পূর্ণ হয় 8 মিনিটে, এটা যদি তোমার 8 মিনিট ডিউরেশন হয়ে থাকে, তাহলে এটা কত মিনিট? এটা হলো তোমার 4 মিনিট, এটা হলো তোমার 4 মিনিট। তো 4 মিনিটে তারা একসাথে কতটুকু অংশ পূরণ করছে? বলে যে, আর দেখো তুমি যদি খেয়াল করো, নল দুটি খুলে দিলে তারা এখানে বলছে 4 মিনিট পর নলটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে 8 মিনিটে যদি এক অংশ ফিল আপ করে, 4 মিনিটে তারা হাফ অংশ ফিল আপ করতে একত্রে। কে কে ফিল আপ করছে? প্রথম নল প্লাস দ্বিতীয় নল ফিল আপ করছে, ঠিক আছে? ওকে, ফাইন। কত অংশ ফিল আপ করছে? হাফ অংশ ফিল আপ করছে, এটা আমার বলছে। এরপর আমার জিজ্ঞাসা করছে, বলো তো প্রত্যেকটা নল আলাদা আলাদা কিভাবে ফিল আপ করতো? তখন আমি তোমাকে বললাম, দেখো এটা তো তোমার হাফ অংশ, হাফ অংশ না, হ্যাঁ এটা তো হাফ অংশ। ওকে, ঠিক আছে, এটা তো 4 মিনিটে ফিল আপ করা উচিত ছিল। যদি দুটো একসাথে চলতো তাহলে 4 মিনিটে ফিল আপ হয়ে যেত না? হতো। বাট তুমি যেহেতু এখানে অফ করে দিছো, এবার অফ, এখানে যে তুমি অফ করে দিছো, কিন্তু 4 মিনিট পর প্রথম নল অফ করে দিছো, দেওয়ার পর এবার বাকি অংশ কত? এই বাকি অংশ, এই যে হাফ, বাকি হাফ অংশ আছে, এটা কে ফিল আপ করছে? এটা করছে দ্বিতীয় নল। দ্বিতীয় নল তোমার বাকি হাফ অংশটা ফিল আপ করে ফেলছে। কত মিনিটে ফিল আপ করছে? বলে 6 মিনিটে ফিল আপ করছে। তো বলো, হাফ অংশ যদি একা দ্বিতীয় নল ফিল আপ করে হলো 6 মিনিটে, তাহলে সম্পূর্ণ অংশ কত মিনিটে ফিল আপ করবে? ডাবল, তাহলে 12 মিনিটে ফিল আপ করবে। তো এখান থেকে বললাম যে, দেখো দ্বিতীয় যে তোমার নলটা ছিল, সেই নলটা 12 মিনিটে পুরো চৌবাচ্চাটা ফিল আপ করে ফেলাইছে। এখান থেকে বের করলাম। বের করার পর বলতেছি, তাহলে প্রথম নল কত মিনিটে ফিল আপ করতো? আমি বললাম, দেখো এখানে কিন্তু আমরা একটা জানি, কি জানি? প্রথম প্লাস দ্বিতীয় নলের 4 মিনিটে ফিল আপ করে কত? হাফ অংশ। এখান থেকে যদি আমি বের করে নিই যে আমাদের এখানে যে দ্বিতীয় নলটা ছিল, যদি আমি বের করে নিই যে দ্বিতীয় নল, আমি যদি বলি যে 12 মিনিটে ফিল আপ করে হলো এক অংশ, তাহলে 1 মিনিটে ফিল আপ করে 1/12 অংশ, তাহলে 4 মিনিটে ফিল আপ করে কত অংশ? তাহলে 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 12 ইকুয়াল 1/, কত? আমরা দেখতেছি যে এখানে কত, 4/12 যদি হয়, 3/4 1/3 অংশ। 4 মিনিটে 1/3 অংশ ফিল আপ করতে পারে। কোন নল? দ্বিতীয় নল। কেন এটা বের করলাম? কারণ 4 মিনিটে এখানে আমার টোটাল ইউনিট আছে। 4 মিনিটে টোটাল কত ফিল আপ করছিল দুইজন মিলে 4 মিনিটে? 1/2। শুধু দ্বিতীয়টা কতটুকু করে? 1/3 করে। তো এই টোটাল থেকে তুমি যদি দ্বিতীয়টা একটা বাদ দাও, 4 মিনিটের, 4 মিনিট, 4 মিনিটেরটা যদি বাদ দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে? তাহলে তুমি এই যে প্রথমটা একটা পেয়ে যাবে না? এটা বাদ দিলে কি প্রথম নল 4 মিনিটে কতটুকু ফিল আপ করে পাবো না? হ্যাঁ। তখন বললো যে প্রথম নল 4 মিনিটে ফিল আপ করতেছে কত? বাদ দিলা 1/3 প্লাস 1/2 ডিভাইড বাই 1/, তুমি যখন এরকম করার পর দেখলে এরকম আসে যে 1/2 মাইনাস 1/3, তাহলে নিচে আসে হলো 6, উপরে আসে কত? উপরে এখানে আমি দেখতে পাচ্ছি যে 3 মাইনাস, এখানে আমরা দেখতেছি যে 1, 3 মাইনাস 1 কি হয় না, 3 মাইনাস 2 দেখতেছি। তাহলে এখানে কত হচ্ছে? 1/6 আসলো। এই 1/6 অংশ 4 মিনিটে প্রথম নল পূরণ করে। তাহলে বলো, তোমার 1/6 অংশ যদি 4 মিনিটে ফিল আপ করে, তাহলে দেখো 1/6 অংশ যদি 4 মিনিটে ফিল আপ করে, তাহলে এক অংশ কত মিনিটে ফিল আপ করবে? মানে সম্পূর্ণ অংশ জাস্ট উল্টাই দিবা, তাহলে 4 গুণ 6 ডিভাইডেড বাই 1 ইকুয়াল 24 মিনিটে ফিল আপ করে। এই জন্য বললাম যে দেখো প্রথম নল 24 মিনিটে ফিল আপ করতেছে, আর দ্বিতীয় নলটা কত? 12 মিনিটে ফিল আপ করতেছে। এই আর কি ফ্যাক্টর, এইভাবে আপনি বের করতে পারবেন, বুঝছেন?